তো নমস্কার বন্ধুগণ, আমি অর্ক এন্ড টিডিওসির অর্ক, এবং আজকে আমরা চলে এসেছি আরো দুজন ব্যক্তিকে নিয়ে। একজন হচ্ছে টিম রিহাসের শাশ্বত, আর একটা হচ্ছে সিনে জ্ঞানী থেকে সৌভিকদা। তো প্রথমে আমরা দুজনে, আগে আমাকে এটা বলো যে তোমরা দুজন কেমন আছো, আগে সেটা বলো। ভালোই, অ্যাজ ইউজুয়াল চলছে। আমিও ভালোই আছি, মোটামুটি চলছে যেমন চলে। তুমি তো বিদেশে আছো, কি বুঝতে পারছো। যাই হোক, ভালো আছি। এখানে এখানে থেকে তো বোঝার জো নেই এক্স্যাক্টলি ওখানে কি চলছে। তো হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ আমি আজকে প্রচুর খুঁজলাম, একটা প্যান্ট শার্ট খুঁজলাম পরার জন্য, কিন্তু অবশেষে প্যান্ট শার্ট না পেয়ে আমি ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছি। ধুতিটা পাইনি, দারুণ অবশ্য দারুণ। পাঞ্জাবি পরে চলে এসেছি। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে হচ্ছে যেদিন আমরা ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে 14ই মে। এবং আমরা যদিও ভিডিওটা 16ই মে ছাড়বো, কিন্তু আজকে 14ই মে, এবং আজকে মৃণাল সেনের জন্মদিন। এবং মৃণাল সেন বলতেই আমরা যে যে তিনটে ছবির কথা আমাদের অটোমেটিক্যালি মাথায় চলে আসে, আরো অনেক ছবি আসে, কিন্তু প্রথম যে তিনটে ছবির কথা মাথায় চলে আসে, একটা হচ্ছে ইন্টারভিউ, যেটা একে ভার্সেস একের পর অনেক বেশি ফেমাস হয়ে গেছিল ফর সাম রিজন। আরেকটা হচ্ছে কলকাতা 71, এবং আরেকটা হচ্ছে পদাতিক। তো আজকে আমাদের ডিসকাশন মেনলি এই ক্যালকাটা ট্রিলজি নিয়ে, মৃণাল সেনের ক্যালকাটা ট্রিলজি, এবং কিছুটা সেইটা করতে করতে আমাদের অন্যান্য অনেক কিছু আলোচনা প্যারালেলি চলে আসবে। তো শুরু করা যাক। প্রথমে আমি প্রশ্ন দিয়ে শুরু করি যে সৌভিকদা এবং শাশ্বত, তোমাদের দুজনের এই তিনটে ছবির সাথে পরিচয় কিভাবে এবং কবে হলো? আমি শুরু করি প্রথমে। সৌভিকদা বলবে। আচ্ছা, হ্যাঁ অ্যাকচুয়ালিতে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে, আমি একটু আমার বাড়ির কথা একটু বলি এখানে আর কি, কথা প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কি হতো, আমার আমাদের শুরু যেটা হচ্ছে যে প্রত্যেক রবিবার করে বিকেল 4টা থেকে একটা করে বাংলা ছবি চালানো হতো ডিডি বাংলাতে। আমার বাবা মা সেগুলো দেখতেন, সেখানে আমি দেখতাম আর কি। অনেক সময় সেগুলো সকালে চালানো হতো কোনো কোনো দিন আর কি। তো আমি তখন বহু আগে ছোটবেলাতে আমি তখন প্রথম দেখেছি পদাতিক, দেখি প্রথম ডিডি বাংলা পদাতিক দেখি। আমি দেখে তখন কিছু বুঝিনি, কারণ আমি তখন এই মার ধারে সব কিছু দেখছি আর কি, দেখছি ওখানে বুঝিনি তখন আর কি। তো যাই হোক, দেখা আমার ইয়ে হয় না আর কি। কলকাতা তোমার টিভিতে এরকম ভাবে দেখা আর কি। ঠিক আছে, ওই যে একটা সিন থাকবে কলকাতাতে, যে সেই রুটি সিন থাকবে, ট্রেনের মালগাড়ির মধ্যে একটা সিন থাকবে আর কি। ওগুলো ওগুলো আফসোসে মনে ছিল আর কি। তারপরে হচ্ছে তারপরে এটা নিয়ে ওখানে শুনতাম, আমার বাড়িতে আলোচনা হতো। তারপরে হচ্ছে আমার পরিচিত ওখান থেকে শুরু হলো আর কি। তারপরে আমি যখন আমার চ্যানেল যখন খুলি, তখন আমি এটা নিয়ে আলোচনা হতো। তারপরে আমি ভালো করে তখন ব্যাক ট্র্যাক ছবিগুলো সব দেখি। শুধুমাত্র মৃণাল সেনের সঙ্গে সত্যজিৎ রায় যে কলকাতার ট্রিলজি বানিয়েছে, সেগুলো আমি এখানে দেখি, ব্যাক ট্রাই দেখি। তখন আমার সাথে পরিচয় তখন হয় আর কি। এটা আমার সাথে পরিচয় হওয়ার মানে রাস্তাটা এটাই ছিল, জার্নিটা এটাই ছিল আমার আর কি। আচ্ছা, আমার ক্ষেত্রে আলাপটা হয়েছে গিয়ে যখন 11-12-এ পড়ি। আমি আগের দিনই তোমার সাথে সত্যজিৎ রায়ের পডকাস্টে বলছিলাম যে ওই সময় মোবাইলটা পাই। তো তখন যেটা তুমি বললে যে ইন্টারভিউ এর একটা সিন প্রচুর ভাইরাল হয়, যে আমি রঞ্জিত মল্লিক, ঠিক আছে, যে অভিনেতা ভাবছেন আমি সেটা নই। ওই সিনটা আমি তোমার ফেসবুকে দেখেছিলাম, ঠিক আছে, ফেসবুকে দেখে তখন মনে হলো বাবা, একটা আগের ছবি, রঞ্জিত মল্লিক এত কম বয়সী, তার মানে অনেক আগের। তো এটা কার ছবি, এবং এই ছবিটা দেখতে হবে কারণ ফোর্থ ওয়াল ব্রেক করছে, কথাবার্তা বলছে। তো সেই চক্করে আমি ইন্টারভিউ দেখি, এবং ইন্টারভিউ আমি দেখেছি। আমি তখন মোস্ট প্রবলি 11 বা 12-এ পড়ি আই গেস। আমি 12-এ দেখে ছবিটা বুঝতে পেরেছি, ছবিটার সাথে রিলেট করতে পেরেছি। মানে নর্মালি যে জিনিসটা হয় ইন্ডিয়ান প্যারালাল ফিল্ম গুলোর ক্ষেত্রে, মানে সেটা রে বলো, ঘটক বলো, সেন বলো, অনেক ছবির ক্ষেত্রে কম বয়সে রিলেট করা যায় না। কিন্তু ওই ছবিটার সাথে আমি তখনই রিলেট করেছিলাম, এবং ইট ওয়াজ ভেরি ইউথ ফ্রেন্ডলি ফিল্ম। মানে তখন ওই ছবিটা দেখেই আমি জাস্ট একটা ছবিতে, মানে ইন্টারভিউ দেখেই আমি মৃণাল সেনের ফ্যান হয়ে গেছি। ঠিক আছে, যে মানে এই লোকটাকে এবার এক্সপ্লোর করতে হবে। দেন আমি ইন্টারভিউ দেখার পরে কলকাতা 71 আমি অনেক পরে দেখেছি। মানে কলকাতা 71 আমি তোমার ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ পড়ার সময়, তখন আমি যেরকম ক্লাসে চলছিল সেটাই দেখেছি, ওই মেমোরিটাই আছে। আর পদাতিক আমি তখন একবার দেখেছিলাম, ওই 12-এই দেখেছিলাম, তখনও খুব ভালো লেগেছিল। আর পদাতিক আমি আজকে আরেকবার রিওয়াচ করলাম, মাঝে আরো গ্লিমস এন্ড পিসেস আরো দেখেছি। পদাতিকও অনেক সময় টুকটাক জিনিসপত্র ভাইরাল হয়। তো এই তিনটে ছবির সাথে ইন্টারভিউ দিয়ে তখন আলাপ, এবং মৃণাল সেনের আরো অন্যান্য ছবিও ওই ফেজটাতে দেখেছি। ওই যখন ওই ইন্টারভিউ দেখে মানে ধাক্কাটা খেলাম, এভাবে আলাপ।
আচ্ছা, আমার সঙ্গে যেটা হয়েছিল, আমি সৌভিকদার মতে অনেকটা কেস, যে ডিডি বাংলাতে দিয়েছিল ছবিগুলো, তো ওইভাবেই আমার দেখা। এবং প্রতি বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে ডিডি বাংলাতে কিছু একটা দিত সত্যজিৎ রায়ের ছবি, মোস্টলি চিড়িয়াখানা দিত। আর মৃণাল সেনের জন্মদিনে মোস্টলি পদাতিকই দিত। হ্যাঁ, একবার বোধহয় 22শে শ্রাবণ দিয়েছিল, তখন 22শে শ্রাবণ দেখেছিলাম। এবং একটা যে জিনিস যেটা আমার মনে হয়েছে এই 3টে ছবি দেখেই, সেটা হচ্ছে যে মানে এই ছবিগুলো না, মানে কোথাও গিয়ে প্রচন্ড বাঙালি ছবি, মানে 3টে ছবি, মানে এরকম নয় যে একটা ওয়ার্ল্ড সার্কিটের জন্য বানানো, বা একটা মানে বিদেশি, মানে প্যারালাল ছবি বলে একটা বিদেশি অডিয়েন্স আলাদা করে বুঝতে পারবে সেই রকম ভাবে বানাবো, এরকম কিন্তু কোনো জায়গা থেকেই নয় এই ছবিগুলো। প্রচন্ড বাঙালি ছবি এবং বাঙালি ইতিহাস, মানে এই সময়ের কলকাতার ইতিহাস যদি না জানো, তাহলে অনেক ক্ষেত্রেই ছবিগুলোকে মানে মানে ঠিক করে মানে ডিডিউস করা যায় না অনেক ক্ষেত্রে। তো যাই হোক, তো এইটা বলতে গিয়ে আর কি, মানে প্রথম ছবিটার কথায় চলে আসি আমরা, ইন্টারভিউ। তো ইন্টারভিউ এর যে তুই বললি যে ইম্প্যাক্টটা, যে তোর ওই বয়সে মনে হয়েছে প্রচন্ড ইউথ ফ্রেন্ডলি একটা ছবি। আমার যেটা ইন্টারভিউ থেকে টেক অ্যাওয়ে সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে ছবিটা মানে যে কোনো মধ্যবিত্ত পরিবার, মানে তোর আমার যে কোনো একটা, মানে আমার বাড়িতে আমার মা যেভাবে রিয়াক্ট করবে, আমার বাসের মধ্যে আমি যদি কিছু একটা হারিয়ে ফেলি, প্রথম কথাটাই আমার মা বলবে, কেন যে তুই এটা করতে গেলি, কেন যে ওকে ধরতে গেলি, এই কথাটাই মা আমাকে প্রথম বলবে। এবং এই যে একটা অদ্ভুত, মানে আমি নিজেকে ওই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি, ওই চরিত্রটার মধ্যে দিয়ে, সেটা অদ্ভুত ভাবে চলে আসে। এবং সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না। আমি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে 3জন অবাঙালি বসে ইন্টারভিউ নিয়ে আলোচনা করছে বা কলকাতা একাত্তর নিয়ে আলোচনা করছে, তারা বলছে ছবিটা খুব কনফিউজড, ছবিটা ঠিক ওই যায়। কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি যে ছবিটা কনফিউজড, আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি যেটা হওয়ার দরকার এক্স্যাক্টলি ওরকম। তো সৌভিকদা, তুমি বলো যে তোমার মানে ছবিটা থেকে যদি একটা কথা বলতে হয় ইন্টারভিউ থেকে, তাহলে তোমার কি মনে হয়? এক লাইনে যদি বলতে বলা হয়, তো আমি বলবো যে ইন্টারভিউ হচ্ছে মানে, দেখো এক মৃণাল সেন, লাইনে বলতে হবে না, এক লাইনে এক লাইনে না, বেশি বলো। আচ্ছা এক আচ্ছা, লাইনে, দেখো এক লাইনে দেখো আমার কাছে, দেখো সত্যি কথা বলতে আমার কাছে ইন্টারভিউ ছবিটা যখন আমি দেখি, ছবিটা আমাকে যথেষ্ট কিন্তু একটা এন্টারটেইনিং ছবি বলে কিন্তু মনে হয়েছে। ঠিক আছে, মানে তার মধ্যে একটা মেটা সিনেমা ছিল, তার মধ্যে একটা সার্কাসম ছিল, একটা ডার্ক কমেডি ছিল। ইন্টারভিউ অনেক বেশি, ঠিক আছে, লোকে এখানে এখানে কথা বলছিল তো, একের থেকে অনেক বেশি সুপার ছবি, এবং সেটা অনেক বেশি একটা এন্টারটেইনিং একটা সিনেমা আর কি। ঠিক আছে, মানে ওই যে বলছে বাসে যেতে যেতে, যে আমাদের রঞ্জিত মল্লিক বা যা আপনারা দেখছে আমার মা নাই, সে প্রথম যে অভিনয় করেছেন, যে অভিনেত্রী আর কি, এই যে ব্যাপারগুলো হ্যাঁ। বাঁচতে নামা ওই ইয়েগুলো আর কি, ওগুলো না দারুণ মজার এন্টারটেইনিং ছিল আর কি। তো ইন্টারভিউ এসব একটা বিশেষ এন্টারটেইনিং ছবি, যার মধ্যে একটা কলকাতাকে তুলে ধরছে, কলকাতার একটা গল্প বলছে, কলকাতার কালচারকে তুলে তুলে ধরছে আর কি। ঠিক আছে, তো যেখানে ইন্টারভিউ মানে একটা দারুণ এন্টারটেইনিং ছিল আমার কাছে আর কি, এটাই। আরেকটা যে তুমি এই কথাটা বলতে আমার মনে পড়লো, যে যেভাবে ইন্টারকাট ইউজ করেছে ইন্টারভিউতে মৃণাল সেন, এটা যখন বলছে যে উনি যাকে দেখলেন উনি কিন্তু আমার মা নয়, কাট করে চলে গেল পথের পাঁচালীর দৃশ্যটা, পথের পাঁচালীর সিনে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই স্মার্টনেস, এই মেকিং এর এটা ভাবা যায়। মানে সত্যি, মানে তুই বল, মানে মেকিং এর স্মার্টনেসটা নিয়ে তুই একটু বল শাশ্বত। আমার যদি মানে এই প্রশ্নটাই ধরি যে কি বলতে হয় মৃণাল সেনের ইন্টারভিউ বলি বা এই কলকাতা ট্রিলজিটাতেই, সেটা হচ্ছে গিয়ে যে জলুক গোদারের একটা লাইন ছিল যেটা থেকে মৃণাল সেন চূড়ান্ত প্রভাবিত ছিল, এবং সেটা থেকে মৃণাল সেন যেটা বানিয়েছিল সেটা হচ্ছে গিয়ে যে ও একটা কথা বলতো, টুডে টুডে অ্যান্ড টুডে, আজকে আমার কলকাতায় কি ঘটছে। এবং আমি মানে মৃণাল সেনের ছবি দেখলে, যেটা অঞ্জন দত্তও বহুবার বলেছে, যে মৃণাল সেন ওকে কলকাতা ভালোবাসতে শিখিয়েছিল। তো মৃণাল সেনের ছবিটা দেখলে না, একটা এই কলকাতা শহরটার মধ্যে দেয়ার আর সো মেনি ডিফরমিটিস, দেয়ার আর সো মেনি ক্ল্যাশেস, বাট ওই যে লাভটা, ওই লাভটাও আমার ইন্টারভিউ এর ক্ষেত্রে খুব ফিল হয়। এবং এই টুডে ব্যাপারটা, যে আজকে কি ঘটছে, আজকের সমস্যাটা কি, সেটা নট অনলি ইন্টারভিউ, সেটা মানে আকালের সন্ধান বলি, খারিজ বলি, ইভেন পদাতিক বলি, সব কটাতেই এই তখনের কলকাতার যে ডকুমেন্টেশন, সমস্যার ডকুমেন্টেশন। এবং মৃণাল সেন কখনো মানে খুব সরল, পাবলিক খুব বোকা, এই ভাবনা থেকে কিছু করেনি। তো হিজ ফিল্ম ওয়াজ লাইক, মানে বহু বহু ক্ষেত্রে এটা তোমরা মানে অন্যান্য ছবিতেও দেখবে, যে অন্যান্য ধরো চায়নাতে বা ভিয়েতনামে কোনো ইনসিডেন্ট ঘটছে, টাক করে কাট করে ওটা বসিয়ে দিল, একটা স্মার্টনেস, মানুষ যেভাবে কথা বলে ওই জিনিসগুলো বললো। তো এটাতে আমি আরো আসবো, এটা যখন গল্প আরো এগোবে তখন আরো জিনিসপত্র বলবো, যে একটা
থিয়েটার থেকে কি ইন্সপায়ার ছিল, ব্রেকটিয়ান থিয়েটার যেটাকে বলে, যে ফোর্থ ওয়াল ব্রেক করে মানুষকে কনসাস করে দাও। ধরো আমরা ছবিটা দেখছি এবং আমরা হঠাৎ করে অডিয়েন্সকে একটা কিছু বলে দিলাম, ঠিক আছে, এই জিনিসটা আমার ইন্টারভিউ এর ক্ষেত্রে তো মানে ফোর্থ ওয়াল ব্রেকিং থেকে শুরু করে লাস্টে যে মানে ওই ম্যানিকুইনটার সাথে টোটাল সিনটা অসাধারণ লেগেছিল আমার, ওটাই মনে পড়ে যে টুডে অ্যান্ড টুডে। একদম। এবং সেইটা বলতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়ে যে ইন্টারভিউর ঠিক প্রথম দৃশ্যটা হচ্ছে একটা মূর্তিকে ভেঙে নিয়ে যাচ্ছে, একটা মূর্তিকে ইরাডিকেট করে সেটাকে নিয়ে যাচ্ছে ট্রাকে করে। এইটা দেখতে গিয়ে আমার আরেকটা ছবির কথা অদ্ভুতভাবে মনে পড়ে, যে ছবিটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে পোস্ট 2011 কলকাতার একটা অদ্ভুত সুন্দর রেন্ডিশন, সেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, যেখানে ওই মায়ানগর। ওকে, মায়ানগর। ডায়নোসরটাকে হ্যাঁ। ভাঙার যে জায়গাটা থেকে বানিয়েছিল, ওখানে ব্রিজ হবে বলে ডায়নোসরটা ভাঙা হচ্ছে। ইটস কাইন্ড অফ আ সিমিলার, মানে ওই ওই মূর্তি ভেঙে আর একটা নতুন সমাজকে গঠিত করছে ওরা। হ্যাঁ, এবং সেটা ঠিক। ভালোর দিকে না মন্দের দিকে আলাদা ব্যাপার, কিন্তু ওই 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 একটা অদ্ভুত প্যারালেল আছে দুটো ছবির মধ্যে আমার মনে হয়। আরেকটা যে জিনিস সেটা তুই বললি খুব সুন্দর, টুডে অ্যান্ড টুডে, সেইটাকেই মানে থ্রু আউট দ্য ফিল্ম, মানে ওভার দ্য ওয়ার্ল্ড আজকে কি ঘটছে, শুধু কলকাতা শহরে আজকে কি ঘটছে নয়, একদম। গোটা পৃথিবী জুড়ে আজকে কি ঘটছে। হ্যাঁ, এবং কোথায় কি মুভমেন্ট হচ্ছে, ছোট ছোট মানে কৃষকরা কোথায় গেছে, উনি নিজে চলে গেছিলেন ওখানে শুট করতে, কোথায় কৃষক চলে গেছিলেন ওখানে শুট করতে। ভাবা যায় এটা? আজকের দিনে তো কেউ ভাবতেই পারবে না, তখনকার সময়ও ভাবা যায় না। গেরিলা ফিল্ম মেকার, উফ, মানে আনপ্যারালেল, এই জিনিসগুলো হি ভাবা ওয়াজ যায় না। রেবেল, আ ট্রু রেবেল। ইভেন ছবিটার শেষে যখন ওই ম্যানিকুইনটা, এটা আমি যাদবপুর ইউনিভার্সিটির ওই অধ্যাপকের নাম ভুলে যাচ্ছি বারবার আমি, সঞ্জয় ব্যানার্জি। সঞ্জয় মুখোপাধ্যায় আমাদের ডিপার্টমেন্টেরই প্রফেসর। হ্যাঁ, তো সঞ্জয় মুখোপাধ্যায় উনি একটা খুব সুন্দর একটা অ্যানালজি টেনেছিলেন, যে ওই যে লাস্টে ম্যানিকুইনটা নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে উনি ওটাকে বলছেন যে ইম্পিরিয়ালিস্ট কালচারের অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, তার কোনো ইয়ে নেই, মানে পেনিস নেই, তার কোনো পেনিস নেই। সেইটাকে এত সুন্দর দেখিয়েছিল লোকটা, মানে মানে এইটা ভাবা যায় না, না মানে ওই নগ্নতাটাকে উইদাউট পেনিস। বা এটাকে কলকাতার নন্দনূপ বলা যায় মেটাফরিক্যালি। ঠিক ঠিক, তাও বলতে পারো একদম। আরেকটা জিনিস দেখবে যে মৃণাল সেনের বহু ছবিতেই, মানে ও যেহেতু পলিটিক্যাল ফিল্ম প্রচুর বানিয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা ইস্যুকে কেন্দ্র করে, এই যে ইম্পেরিয়ালিজম যেটা বলেছো, সাম্রাজ্যবাদকে আলাদা ইস্যু ভাবে, ঔপনিবেশবাদকে আলাদা করে, এবং মানে লেফট ইডিওলজির মধ্যে যে ক্ল্যাশেস গুলো, পুরোটাকেও আলাদা আলাদা ছবিতে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। যেরকম ধরো ৭৭-এর পরে যখন বামফ্রন্ট সরকার চলে এসছে, তখন কাইন্ড অফ বলা যায় যে ওর সমর্থনের সরকার চলে এলো, কিন্তু ও কিন্তু তারপরেও গিয়ে এই বাঙালি ভদ্রবিত্ত বা মধ্যবিত্তদের মধ্যে যে সমালোচনা মানে সমস্যাগুলো রয়েছে, ঠিক আছে, মানে খারিজের মধ্যে দেখবে যে মানে একটা মধ্যবিত্ত বাড়ি, কিন্তু সে তার বাড়ির যে কাজের ছেলেটা, তার কোন রকম ভাবনা চিন্তা যত্ন রাখে না, বাট দে আর নট ভিলেন, দে আর নট কোট আনকোট ভিলেন, সেই জিনিসটাকে ও অ্যাড্রেস করছে। তো মানে ওকে তুমি এক ধরনের মানুষ হয় যে রেলাটার জন্য বাঁচে, যে ভাই তুমি যাই আসো, আমার দল আসো কি অন্যের দল আসো, আমার যেটা বলার, আমার যেটা সমস্যা মনে হচ্ছে, আই উইল শো ইট অন মাই ওয়ে। ওই জিনিসটা তো আমার খুবই মৃণাল সেনের ক্ষেত্রে ফিল হয় প্রতিবার। এক্স্যাক্টলি ওটাই বলছি যে উনি ইন্টারনালাইজ করতে চলে গেছেন তারপরে, কিন্তু যেটা একটা খুব বড় একটা আছে মৃণাল সেনকে নিয়ে আমার মনে হয় যে ইট ইজ আ মানে অনেক ক্ষেত্রেই ভুয়ো বিষয়টা, সেটা হচ্ছে যে মৃণাল সেন ওয়াজ আ কমিউনিস্ট প্রোপাগ্যান্ডিস্ট, এটা বলা হতো। তো এবার একজন লোক যদি প্রোপাগ্যান্ডিস্ট হয়, হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে উৎপল দত্তের ক্ষেত্রে কেন কথাটা খাটে, তার কারণ হচ্ছে উনি সারা জীবনই কমিউনিস্ট মনোভাবাপন্ন ছবি বানিয়ে গেছেন, সেটা কমিউনিজম পাওয়ারে আসার পরেও বানিয়েছেন, আগেও বানিয়েছেন। হ্যাঁ, ছবি বল, নাটক বল, হ্যাঁ, মানে উনি আগে জিরো লাইফ নিয়ে ছবি বানিয়েছেন, বা মেঘ বানিয়েছেন, পরে বৈশাখী মেঘ বানিয়েছেন, বা তার আগে নাটক বানিয়েছেন দুঃস্বপ্নের নগরী, কল্লোল বানিয়েছে, টিনের তলোয়ার বানিয়েছে, সেগুলো সবই হচ্ছে ব্যারিকেড বানিয়েছেন, সেগুলো সবই হচ্ছে কমিউনিস্ট প্রোপাগ্যান্ডা টু সাম এক্সটেন্ট, প্রত্যেকটা ছবি। মৃণাল সেনের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, মৃণাল সেন বানাচ্ছেন যখন কমিউনিস্ট প্রোপাগ্যান্ডা, তখন একটা কংগ্রেসের সরকার। হ্যাঁ, 1972-73 যখন উনি বানাচ্ছেন, তখন কিন্তু
শুধু কংগ্রেসের সরকার না, যুক্তফ্রন্ট সরকার আসছে, তখন একটা খুব টার্ময়েল, অনেক প্রেসিডেন্টস রুল খুবই- চলছে তখন। খুবই নকশাল চলছে তখন কলকাতাটাও কলকাতায়। খুব হুম। নকশাল আন্দোলন চলছে, আরেকটা একটা প্রচন্ড ভোলাটাইল সিচুয়েশন। তারপরে তো যেমন এমার্জেন্সি জারি এটাই করা আমি হয়েছে সেই বলছি সময় যে আর কি। একটা জিনিস দেখবে যে মৃণাল সেনের ফিল্মোগ্রাফির সাথে বাংলার যা যা চেঞ্জেস হয়েছে, ইউ ক্যান ফিল দ্যাট টাইম। 70s তো আমরা কেউ Absolutely. ছিলাম না, কিন্তু 70s কিরকম ছিল ওই সময়টাতে কিন্তু ওই তিনটে ছবিতে কিন্তু বোঝা যায় যে 70s এর একদম। মধ্যে কিরকম টার্বুলেন্সটা চলছে। এবার এইটাতে একদম। তুমি সঞ্জয় মুখোপাধ্যায়ের কথা বললে, সঞ্জয় মুখোপাধ্যায় তোমার আমি একটা দেখছিলাম, মৃণাল সেনেরও একটা 22শে শ্রাবণ আছে, তোমরা জানো নিশ্চয়ই। ওই মানে মৃণাল হ্যাঁ, সেনের একটা হ্যাঁ। 22শে শ্রাবণ আছে, সেটা মাধ্যমিক টোটালি ভাষা আলাদা ছিল। একটা ছবি। হুম। হ্যাঁ মৃণাল সেনের ওটা নিয়ে মৃণাল একটা সেনের ইন্টারপ্রিটেশন করছিল। তৃতীয় ছবি সম্ভবত। হ্যাঁ, একদম প্রথম দিককার ছবি। এবং 22শে হ্যাঁ। শ্রাবণ থেকেই বলতে গেলে মৃণাল সেনের একটা পলিটিক্যাল বহিঃপ্রকাশটা বেশি করে একটু বোঝা যায়। কিন্তু মৃণাল একদম। সেনের না মানে ফিল্মোগ্রাফিতে কিন্তু ফেজ আছে, মানে এক একটা ফেজ আছে। প্রথম দিকের ছবি, মাঝের ছবি এবং শেষের ছবি, তিনটে ফেজ টোটালি আলাদা। তুমি মানে অ্যাজ অডিয়েন্স ডিফারেন্সিয়েট করতে পারবে। ডিস্টিংক্টলি ডিফারেন্ট তিনটে। একদম। এর মাঝখানে সবচেয়ে এক্সপেরিমেন্টাল, সবচেয়ে ডিসরাপটিভ ফেজ হচ্ছে এইটা, এই 1971 থেকে যে ফেজটা ওনার শুরু হচ্ছে ইন্টারভিউ। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু মানে সব ক্ষেত্রে সহমত হইনি এই ছবিটা। মানে ছবিটা যে ক্ষেত্রে যেটা হচ্ছে, ধর ছবিটা তো একটা ন্যারেটিভ দেখাচ্ছে, দেখাতে 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 মাঝখানে একটা স্টেটমেন্ট চলে আসছে। মানে ন্যারেটিভটা গৌণ, স্টেটমেন্টটাই মেন এই ছবিটার কিছু কিছু জায়গা হয়ে যাচ্ছে। এইখানে স্টেটমেন্টটা দেখাতে দেখাতে, তোর মনে আছে কিনা জানি না, একটা জায়গাতে দেখবি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তখন টাইপিং হচ্ছে এবং ওখানে দেখাচ্ছে যে কম্পিউটার উইল কিল, মানে কম্পিউটার এলে প্রচুর চাকরি চলে যাবে, এরকম একটা সাবধানবাণী ওই ছবিটার মধ্যে দিচ্ছে, যেটা আমি সামহাউ ওই পার্টিকুলার এটার সাথে আমি এগ্রি করি না। কিন্তু তা সত্ত্বেও আমি ছবিটা দেখে বয়ে যাচ্ছি। এইটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখো ব্যাপারটা আমিও ব্যাপারটা সৌভিকদাকে একটা প্রশ্ন জাস্ট অ্যাটাচ করছি। সৌভিকদা, এই যে হ্যাঁ। ধরো এই অর্কদা বললো যে মৃণাল সেন প্রপাগান্ডিস্ট, ওইভাবে বলা যায় না, আমি ওটাতে এগ্রি করছি না, মানে অর্কদার স্টেটমেন্টটাতে এগ্রি করছি না। কেন করছি না বলবো। এবার তুমি ওটা নিয়েও কি বলতে চাইছো বলো, যে মানে ওয়াই, মানে ও প্রপাগান্ডিস্ট ছিল নাকি ছিল না, ওটা তারপরে আমিও একটু বলবো ওটা নিয়ে। দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি উৎপল দেখো, যদি আর কি উৎপল তো বরাবরই না, উনি তো যেহেতু থিয়েটার প্লে যেহেতু করতেন, থিয়েটার ছিলেন আর কি, উনি থিয়েটার থেকে বরাবরই কিন্তু ওনার যে পলিটিক্যাল যে চিন্তা ভাবনা আইডিয়ালটা কিন্তু ওই থিয়েটারের একটা টুল হিসেবে তিনি কিন্তু ইউজ করেছে বরাবরই কিন্তু। এবং ওনার যে নাটকের মধ্যে আমাদের একটা সেগমেন্ট পড়তে ছিল যখন 11-12 পড়তে, সেটা যে বাংলা সাহিত্যে, তো সেখানে আমাদের সিলেবাসে না উৎপল সম্বন্ধে ছিল। তো আমি পরে বুঝেছিলাম যে উৎপল না ওই থিয়েটার থেকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করতেন। এবার সেটা মৃণাল সেনও করেন সেটা বলবো না, তার সিনেমার মধ্যে কিন্তু পলিটিক্যাল আইডিয়া কিন্তু উঠে আসে। এই যে কলকাতা ট্রিলজির কথা বলছি, কলকাতা ট্রিলজির মধ্যে সেটা কিন্তু ফুটে কিন্তু আসে, বাট সেটা উৎপলদের কিন্তু আরো বেশি ছিলেন। মৃণাল সেন ছিলেন, উৎপল সেটা আরো বেশি ছিলেন। এটাই আমার বক্তব্য। আমি এক্সাম্পল এখানে বলছি, ধরো ধুরন্ধরের যে পলিটিক্স দেখানো হচ্ছে তার সঙ্গে আমি এগ্রি করি না, ঠিক আছে, কিন্তু ধুরন্ধর আমাকে খারাপ লাগছে না, খারাপ আমার কেউ লাগেনি। দুটো আলাদা ডিবেট। এক হচ্ছে সিনেমাটা সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ থেকে কিরকম হচ্ছে, সেটা একটা ডিবেট, সেটা একটা আলোচনা। এবং সিনেমাটার বক্তব্যের সঙ্গে আমি একমত হচ্ছে, সেটা হচ্ছে আলাদা ডিবেট। সুতরাং দুটো ওখানে এক কিন্তু করা যায় না আর কি। এই যে দেখা যায় এই যে ইন্টারভিউর মধ্যে যে তোমার হচ্ছে কম্পিউটার আসলে মানুষের চাকরি চলে যাবে। এবার এখানে আমার একটা বক্তব্য, যেটা এআই নিয়ে যেটা ইয়ে হলো, যে চাকরি চলে যাবে কেন, তুমি তাহলে নিজেকে সেটাতে আপস্কিল করো আর কি, সেখানে আপস্কিল, তাহলে তোমার চাকরি এখন ভয় থাকছে না আর কি। ব্যাপার হচ্ছে এখানে, হ্যাঁ এটা আমি এগ্রি করি না, কম্পিউটারের চাকরি আমি এগ্রি করি না, কিন্তু সিনেমাটা এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সিনেমাটা এতটাই এন্টারটেইনিং একটা সিনেমা, যেখানে সিনেমার সঙ্গে আমি ইনভেস্ট থাকছি। এবং তখন আমার মাথা, এটা হচ্ছে সিনেমাটার বিউটি ম্যাজিক আর কি, যে আমার মাথা সিনেমা দেখার সময় ওইটা কিন্তু কাজ তখন কিন্তু করছে না, আমি সেটা তখন তো থ্রুআউট মন দিয়ে কিন্তু দেখছি। তো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ডিবেট কিন্তু অ্যাকচুয়ালি, এটা আমার বক্তব্য আর কি। যে যখন আমি আলোচনা করবো যে সিনেমাটার বক্তব্য নিয়ে, তখন শুধু বক্তব্য আলোচনা করবো যে আমি তার সাথে এগ্রি করছি কিনা। যখন সিনেমা নিয়ে কথা বলছি তখন সিনেমা নিয়ে কথা বলবো আর কি, এটা আমার মেন বক্তব্য। সাধারণত এই তফাৎটা করতে পারে না অ্যাকচুয়ালি আর কি, এটাই আমি ক্লিয়ার করে দিলাম। ধরো যদি কোনো সিনেমা স্টেটমেন্ট স্পেসিফিক হয়ে যায় খুব বেশি, হ্যাঁ, তখন কিন্তু দুটোই একসঙ্গে কামস ইনটু প্লে। মানে
সিনেমাটাও তোমাকে তুমি ইগনোর করতে পারবে না, আবার এট দ্য সেম টাইম স্টেটমেন্টটাও, বিকজ ছবিটা তোমাকে ন্যারেটিভটা থামিয়ে দিয়ে স্টেটমেন্টটা ঢুকিয়ে দিচ্ছে মাঝে মাঝে, বিকজ ইট ওয়ান্টস টু ফিড ইউ উইথ দ্য স্টেটমেন্ট। কারণ তুই যদি ইন্টারভিউ দেখিস বা কলকাতা 71 দেখিস বা পদাতিক দেখিস, পদাতিক একটু কম, বাট প্রথম দুটো ছবি কিন্তু একেবারে সাটেল ছবি নয় কোনো জায়গা থেকে, প্রচন্ডই স্পুন ফিডিং ছবি দুটো ছবি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে জায়গা থেকে একদম ডাইরেক্ট, মানে কোনো রাগ যেটা সত্যজিৎ রায়ের 3টে ছবি যদি আমরা পরে যখন আলোচনায় আসবো তখন বলবো যে সত্যজিৎ রায়ের 3টে ছবি কিন্তু মোর অ্যাবাউট ডকুমেন্টেশন অফ হিউম্যান লাইফ, যেটা সত্যজিৎ রায় চিরকাল করে থাকতেন। এক্ষেত্রে কিন্তু 3টে ছবি অনেক বেশি ওপেন, অনেক বেশি ডাইরেক্ট 3টে ছবি, কোনো ফিল্টার নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি দুটোকে আলাদা করতে পারি না, মানে টু সাম এক্সটেন্ট। এবার যেহেতু আইডিওলজিটা আমার সাথে অনেক ক্ষেত্রে অ্যালাইন করে যায়, সেই জন্য আমি ওই একটা জিনিসকে ইগনোর করে বেরিয়ে যেতে পারি। এবার যদি আইডিওলজিটা অ্যালাইন না করতো তাহলে হয়তো আমি ইগনোর করতে পারতাম না বিষয়টা, আমার ক্ষেত্রে এটা মনে হয়। মানে যে কারণে অনেক দক্ষিণপন্থী মানুষ যাদের সঙ্গে ওই ছবির আইডিওলজিটা অ্যালাইন করে না, তারা পুরোপুরি ছবিটাকে ডিসকার্ড করে দিয়েছে, এরকম আমি কেস দেখেছি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এরকম তো হয়েইছে। আগামীতে আশা করি আরো বেশি বাড়বে এটা। আচ্ছা, আমি একটা জিনিস বলছিলাম যে মৃণাল সেনের ছবির ক্ষেত্রে এই যে ধরো ওর বক্তব্যের সাথে আমি অ্যাগ্রি করছি না, আমার পার্সোনালি যেটা হয় কোনো একটা ছবির বক্তব্যের সাথে যদি আমি অ্যাগ্রি না করি, সৌভিকদাও কিছুটা বললো ওটা, যে কোনো একটা বক্তব্যের সাথে ধরো আমি অ্যাগ্রি করলাম না, বাট ছবিটা আমায় খুব এঙ্গেজিং রেখেছে, হুক রেখেছে এবং আমার বহু জায়গায় খুব ভালো লেগেছে, তাহলে কিন্তু আমি সেই ছবিটার গুণাগুণটাকে ডিসকার্ড করে দিই না। এবার এটা তো এই উদাহরণটা তো ধুরন্ধরের ক্ষেত্রে প্রযোজ্য, যে ধুরন্ধরের ধরো এই জিনিসটা যে মানে কি বলে ওটাকে, ডিমনিটাইজেশন যেভাবে হোয়াইট ওয়াশ করলো, আশা করি পার্ট 3-তে নিটটাকে হোয়াইট ওয়াশ করে দেবে। তো এইটা যেটা হয় সেটা একটা পোর্শন যেটাতে আমি একেবারেই ডিসএগ্রি করছি, বাকি আমি বুঝে নিচ্ছি, যা যা হচ্ছে আমি বুঝতে পারলাম। মৃণাল সেনের ডিসকাশন গুলোতে এত সিঙ্গেল বা এত সিম্পল হয় না। মৃণাল সেন যখন ধরো একটা ছবি করছে, হতে পারে তুমি আগের লাইনটাতে অ্যাগ্রি করছো, ঠিক আছে, ধরো লাস্টে আমি কোর্ট পরে আমায় কেন যেতে হবে, আমি ধুতি পাঞ্জাবি পরে এই বাংলায় কেন চাকরি পাবো না, যেটা ইন্টারভিউ এর বক্তব্য ধরো, সেটাতে আমি অ্যাগ্রি করছি। আবার ওই ফিল্মের মধ্যেই কোনো একটা বক্তব্য, এই কম্পিউটারের ইস্যুটা বললে, যদি আমি ওটাতে মানে আমি বলছি না আমার কি বক্তব্য, যাই হোক, কিন্তু কম্পিউটারের যে ইস্যুটা সেটাতে কেউ ডিসএগ্রি করতে পারে, ঠিক আছে, কম্পিউটারের ইস্যুটাতে কেউ ডিসএগ্রি করতে পারে। তো একই ছবিতে এই জিনিসটা হচ্ছে, এবং এটা কিন্তু মৃণাল সেন চাইছে। মানে কেন চাইছে, এইখানে আমি ওই ব্রেকটের কথায় আসি। ব্রেকটিয়ান থিয়েটার যেটা করেছিল, তার আগে পর্যন্ত থিয়েটার একটা ফিকশন ছিল, মানে নাটক যেটা হতো স্টেজের ওপর খুবই ফিকশনালাইজ হতো একদম। ব্রেক কি করেছে, ব্রেক মাঝে মাঝে বলেছে যে না আমি দর্শককে ধরে মাঝে মাঝে ঝাঁকিয়ে দেবো, ঠিক আছে, এই যে তুমি যেটা দেখছো ওটা নাটকই নয়, আমি তোমার সাথেই কমিউনিকেট করছি। এই মডেলটাতে মৃণাল সেনও বিশ্বাস করতো, অ্যাজ ওই মডেলটাতে গোদার বিশ্বাস করতো, ঠিক আছে, গোদার খুবই বিশ্বাস করতো। তো মৃণাল সেন ওটাতে মানে ফ্রেঞ্চ নিউ ওয়েভ থেকে মৃণাল সেন চূড়ান্ত ইন্সপায়ার্ড ছিল। ওই বিশ্বাসটা থেকে মৃণাল সেনের ধরো পদাতিকই যদি ধরো, পদাতিকের মধ্যে বাবা আর ছেলের তো পলিটিক্যাল মতামত মিলছে না। বাবা যে ভিশনটা দেখতে পাচ্ছে বা বাবা আগে যেটা এক্সপিরিয়েন্স করেছে, ছেলের ক্ষেত্রে তো ওটা মিলছে না। ছেলে তো টোটালি অন্য একটা জিনিসে বিশ্বাস করছে। এবং দ্য প্রোটাগনিস্ট, এটাই হচ্ছে ভালো ডিরেক্টর, ভালো লেখক, যারা নিজেদেরকে প্রশ্নতে ফেলে দিতে পারে। মানে ধরো বঙ্কিমচন্দ্র হচ্ছে 5 নম্বর প্রিন্ট অব্দি নিজেকে চেঞ্জ করতো এবং বারবার নিজেকে পাল্টাতো, ঠিক আছে, পাবলিকেশন অব্দি ওর মনে একদম। মৃণাল সেনও এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু ওখানে করছে, যে ক্যারেক্টারটা এই নকশাল আন্দোলন চলছে সেটা নিয়ে ওর মনের মধ্যে রেগুলার যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো করলে ওকেই শ্রেণীচত্রুর আওতায় ফেলে দিচ্ছে। এই যে পুরো হিসেবটা, এটা তো মৃণাল সেন নিজেও চাইছে আমার সাথে তুমি ডিসএগ্রি করো। এবং এইটা একটা ব্যাপার। এবার হচ্ছে কেন প্রপাগান্ডিস্ট মৃণাল সেন। আমার কাছে না প্রপাগান্ডিস্ট সংজ্ঞাটা মানে নয়, মানে খারাপ কোনো সংজ্ঞা নয়, ঠিক আছে, আমার মনে হয় সবকিছুতেই কোনো না কোনো একটা ছোট বড় প্রপাগান্ডা থাকবে। যেমন আমি রিসেন্টলি অর্কদারি একটা ছবি দেখছিলাম, একদম ছোট একটা ছবি, ওটার মধ্যেও কিন্তু প্রপাগান্ডা ছোট করে হলেও আছে, অ্যাজ ইট ইজ প্রপাগেটিং সাম আইডিয়া, ঠিক আছে, কোনো একটা আইডিয়া প্রপাগেট করছে। হ্যাঁ, তো আমার কাছে না প্রপাগান্ডা ডেফিনেশনটা হচ্ছে ইদার ওটা মিথ্যে প্রচার করতে পারে, ওটা ফেক প্রপাগান্ডা ধরলাম। উৎপল দত্ত, মৃণাল সেন বলি বা ঋত্বিক ঘটক বলি, এদের ক্ষেত্রে না ওরা একটা আইডিয়াকে প্রপাগেট করতে চাইছে, যেটা ধরো অনুভব সিনহাও করতে চায়, একটা আইডিয়াকে প্রপাগেট করছে, আইডিয়ার প্রচার চাইছে। যে মৃণাল সেন চাইছে এরকম একটা ডিসকাশন তৈরি হোক, এটা একটা এই পন্থাগুলোর মধ্যে দিয়ে ডিবেট হোক,
এই চিন্তাগুলো করুক মানুষ। এই যে ধরো এই যে কি জানো ওই ছবিটা চালচিত্র বলে যে ছবিটা, অঞ্জন দত্তের প্রথম ছবিটা, কলকাতা শহরে এত চালচিত্র ধোঁয়া এখন, কেন? চালচিত্র, হ্যাঁ হ্যাঁ, কলকাতা চালচিত্র শহরে এখন, এত চালচিত্র। ধোঁয়া কিসের? হ্যাঁ, প্রথম চালচিত্রটা যেটা অঞ্জন দত্তের ডেবিউ ফিল্ম। এই যে হ্যাঁ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর দিকে যে ঠেলে দিচ্ছে, এই প্রশ্নটাতেই তো রাইট না লেফট ওটা ডিফাইন হয়ে যাচ্ছে। কারণ রাইট মনোভাবাপন্ন কিন্তু কখনো এই প্রশ্নতে যাবে না, লেফট এই প্রশ্নগুলোতে যাবে। লেফট তো বটে, মানে তো একটা সেই idea- দিক থেকে আমার কাছে প্রপাগান্ডিস্ট এন্ড মৃণাল সেন ইজ দ্য প্রপাগান্ডিস্ট, যেটা মানে খুব কঠিন হওয়া, মানে কারণ লেফট প্রপাগান্ডা বানানো অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন। এটাই আমার আমার বক্তব্য। এটা একটা অদ্ভুত একটা জিনিস আমি আই হ্যাভ রিয়েলাইজড ওভার টাইম। সেটা কি জিনিস, ধর ধর তুই একটা দক্ষিণপন্থী প্রোপাগান্ডা বানাচ্ছিস, হ্যাঁ, দক্ষিণপন্থী প্রোপাগান্ডার যে কোনো দক্ষিণপন্থী প্রোপাগান্ডার আইডিয়াই হচ্ছে ইটস নট পুশিং এনি, ইট ইজ নট টকিং অ্যাবাউট পিপল, ইট ইজ টকিং অ্যাবাউট আ লিডার, ইট ইজ টকিং অ্যাবাউট আ পার্সন, ওয়ান সুপ্রিম বিং। Left wing propaganda is not talking about any particular leader, it is talking Yes. about people. Yes. এবার এটার অন্যথা কি হয়নি, হয়েছে, এটার অন্যথাও হয়েছে। ইউগোস্লাভিয়াতে জোসেফ ব্রোজ টিটো যখন রুল করছিলেন তখন ওখানে একটা রেড ওয়েভ বলে একটা ফিল্ম মুভমেন্ট শুরু হয়েছিল, সেখানে সব টিটোর জয়টা ফিল্ম সময়, তখন এটা ইউগোস্লাভিয়াতে এটা ব্ল্যাক এটা নাকি না, ধরো একটা লেফট প্রপাগান্ডার ছবি যেটা এরম একটা পন্থা করলো যে কারোর একটা জয়গান করছি, তাহলে কিন্তু পন্থার দিক থেকে ওটা লেফট থাকছে না, ওটা কিন্তু রাইট হয়ে যাচ্ছে। That is not left propaganda anymore, it is a right wing propaganda সেই সময় দাঁড়িয়ে। তো এইবার ব্যাপারটা হচ্ছে আজকে রাশিয়াতে ধর আইজেনস্টাইন যখন রাশিয়াতে ব্যাটেলশিপ পটেমকিন বানাচ্ছে, সেইটা কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে ইট ইজ আ প্রপাগান্ডা, বিকজ তখন অলরেডি রাশিয়াতে চলে এসেছে, লেনিন অলরেডি রাশিয়াতে চলে এসেছে, ওই সময় দাঁড়িয়ে ওই ছবি বানানোর কোনো মানে হয় না, জার নিকোলাস যা করার তার আগে করে বেরিয়ে গেছে। তো ওই সময় দাঁড়িয়ে ছবিটা প্রপাগান্ডা হলেও আজকের জেনারেশনে তুই যদি ঘুরে দেখিস ছবিটা, ব্যাটেলশিপ পটেমকিন স্ট্যান্ডস আউট লাইক এনিথিং। এক্স্যাক্টলি। হ্যাঁ, তার কারণ কি, ইট ইজ নট টকিং অ্যাবাউট আ সার্টেন পারসন, ইট ইজ টকিং অ্যাবাউট পিপল। ওটা কিন্তু লেনিনের গল্প বলছে না, ইট ইজ টকিং অ্যাবাউট পিপল। একদম, আমারও এটাই মনে হয় যে বামপন্থী প্রপাগান্ডা হচ্ছে যেটার মধ্যে না, বামপন্থী প্রপাগান্ডার ভেতরেই কিন্তু সেলফ ক্রিটিসিজমের জায়গা আছে, কারণ ওটাই ওয়েটা। সেই জন্য ইট ওভার টাইম যখন তুই একটা লেফট উইং প্রপাগান্ডা দেখবি, ইট উইল স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম, যেটা রাইট উইং প্রপাগান্ডা উইল নট। যাই হোক, এই ভিডিওটা সিপিএম এর ফেসবুক পেজে ছাড়া উচিত। যাই হোক, তো মানে ইন্টারভিউতে ওটাই, মানে ইন্টারভিউতে ধর রঞ্জিত মল্লিক যে স্টান্সটা নিল, সেই স্টান্সটা তো একটা খুব ওয়েল থট স্টান্স নয়, ওটা একটা ওর সিচুয়েশনে পড়ে গিয়ে ওই স্টান্সটা ওকে নিতে হয়েছে। কিন্তু উচ্চবংশীয় লোকেরা, মানে উচ্চবর্গীয় লোকেরা, ওরা ভাবলো কি না, এটা হচ্ছে একটা স্টান্স, ও একটা পলিটিক্যাল স্টান্স নিল এই ধুতি পাঞ্জাবিটা পরে এসে, যেটার জন্য ওকে সাইড লাইন করে। তাই না সৌভিকদা, তোমার তাই বক্তব্য? একদমই তাই। লাস্টে কিন্তু ধুতি পাঞ্জাবি কিন্তু ইন্টারভিউ দিতে গেল, কিন্তু ওই রিজেক্ট হয়ে গেল, শুধু শুধুমাত্র ভোট পড়ে যায়নি বলে আর কি। এক্স্যাক্টলি, প্রশ্নের উত্তর ঠিক দিল, ও কিন্তু ইন্টারভিউটা ফাটিয়ে দিয়েছিল, মানে সব কিছু বলে ফাটিয়ে দিয়েছিল একদম, কিন্তু কি ছিল, চাকরিটা হলো না। এই ইন্টারভিউটার রেসপেক্টে আমরা একটু মানে একটু ইয়ে করে যাই। এই ইন্টারভিউ সিন আর কাট্টু প্রতিদ্বন্দ্বীর ইন্টারভিউ সিন, হ্যাঁ, দুটোর মধ্যে যদি একটা প্যারালেল ড্র করতে হয়, তাহলে কিভাবে ড্র করবে বা করবে? বলো দেখো ব্যাপারটা হচ্ছে যে, মানে আমি যেটা আমার মনে হয় যে, দেখো দুটো ইম্প্যাক্ট, দেখো মানে কলকাতা বলছি তোমার এই প্রতিদ্বন্দ্বী, ওটা ইন্টারভিউ সিনটা ওটা আরো বেশি কিন্তু ইম্প্যাক্টফুল ছিল আর কি। মানে ওইখানে ওই যে জিজ্ঞেস করছে, আরো কমেন্ট জিজ্ঞেস করছে আর কি, মানে ওটা ইয়ে করছে আর কি, ওটা আরো বেশি ইম্প্যাক্টফুল ছিল আর কি। এই দুটোর ইম্প্যাক্ট দুরকম কিন্তু, মানে এইখানে রঞ্জিত মল্লিককে ওকে ইয়ে করছে হচ্ছে একটা টিপিক্যাল নেটিভ বাঙালি হিসেবে তাকে ইয়ে করছে আর কি, যেখানে ধুতি পাঞ্জাবি পরে গেছে, যেখানে অ্যাকচুয়ালি কোট পরে যেতে হতো, আর ওখানে ডাইরেক্টর মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক জায়গায় কিন্তু ওকে ইনডাইরেক্টলি মক করে, অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ওকে মানে খোঁচা দিচ্ছে আর কি। দুটোর ইম্প্যাক্ট দুরকমই আর কি। তবে আমার মতে প্রতিদ্বন্দ্বী আমি বেশি এগিয়ে রাখবো আর কি।
না, আমি আমি এগিয়ে রাখার কথা বলছি না, মানে আমার যেটা মনে হয়, যেটা হয়েছে, মানে সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের এই মানে বেসিক ডিফারেন্সটাই ইন্টারভিউ সিনটা দিয়েই বোঝা যায়। কিভাবে বোঝা যায়? True. ধরুন কলকাতা মৃণাল সেন, ট্রিলজি ইজ দ্য পারফেক্ট, যে ওদের ডিফারেন্সটা বোঝা যায় যে কোথায় কাদের ডিফারেন্স। হ্যাঁ, তিনটে মৃণাল সেন ছবিতে। মৃণাল সেন স্টেটমেন্টটা তো রাখতে রাখতে যাচ্ছেন থ্রু আউট দ্য ফিল্ম। তাই জন্য এই ইন্টারভিউ সিনটাতে স্পেসিফিক্যালি স্টেটমেন্ট রাখার কোনো প্রয়োজন নেই আর। ইন্টারভিউ ইয়েস। সিনটা কিন্তু আর 5টা নর্মাল ইন্টারভিউ দৃশ্যের মতোই হয়ে যাচ্ছে, মানে যে প্রশ্নগুলো করছে এবং যে উত্তরগুলো আসছে, আমি বা তুই যদি আজকে একটা ইন্টারভিউতে যাই, আমরা কিন্তু এক্স্যাক্টলি ওরকমই উত্তর দেব। হ্যাঁ, আজকের দিনে তোমার সবচেয়ে ইভেন্টফুল ঘটনা কি, এটা প্রশ্ন করেছিল ওকে, আর ওকে জিজ্ঞেস হ্যাঁ, করেছিল যে পৃথিবীতে সবচেয়ে ইভেন্টফুল ঘটনা এখন কি ঘটেছে। ইভেন্টফুল ঘটনা কি। হ্যাঁ, ঠিক। ধৃতিমানকে জিজ্ঞেস করেছিল, আর ওকে জিজ্ঞেস করেছে তোমার কাছে আজকের দিনে সবচেয়ে ইভেন্টফুল ঘটনা কি। ও বললো আমার ইন্টারভিউ আজকের দিনের সবচেয়ে ইভেন্টফুল ঘটনা। ধৃতিমানকে যখন জিজ্ঞেস করা হলো, এটা হচ্ছে প্রথম যে চেঞ্জটা, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের যে ইন্টেলেক্ট লেভেলটা, সেটা যে একটু মানে জ্ঞানের পরিধি বল, ইন্টেলেক্ট লেভেল বল, সেটা তার স্টুডেন্টের মধ্যে দিয়ে মানে সেই বলো মেন বলো। ক্যারেক্টার দিয়ে আসছে। হ্যাঁ, মেন ক্যারেক্টার মধ্যে দিয়ে আসছে যে তার মানে তার হিরো প্রচন্ড ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর মৃণাল সেনের হিরো কিন্তু কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমার মতো একজন ছাত্র। সে, তার কাছে জীবনের আরপাশে কি হচ্ছে ইজ নট ইম্পর্টেন্ট এট অল। সেই জন্য মৃণাল সেনকে কি করতে হচ্ছে, মৃণাল সেনকে স্টেটমেন্ট রাখতে রাখতে যেতে হচ্ছে ছবিটার মধ্যে। হি ওয়ান্টস টু গিভ স্টেটমেন্ট। সত্যজিৎ রায়ের কাছে ওই সিনটা ইজ দ্য সিন টু গিভ দ্য স্টেটমেন্ট। সেই একটা দৃশ্যের মধ্যে আমার পুটিং আউট দ্য স্টেটমেন্ট। হ্যাঁ, এবার হ্যাঁ, আমার যেটা বলার, ওইখানে ইন্টারভিউ এর সাথে, ইন্টারভিউ আমি বলছি না, এই প্রতিদ্বন্দ্বীর এই সিনটার সাথে সত্যজিৎ রায়ের আরো একটা সত্যজিৎ রায় কি বলছি, মৃণাল সেনের আরো একটা ছবি ছিল অঞ্জন দত্তেরই, যেটা চালচিত্র, ওটার মধ্যেও একটা ইন্টারভিউ সিন ছিল। এবং ওখানেও মানে কিছু প্রশ্ন এক্সাক্ট সিমিলার। যেরকম একটা প্রশ্ন হচ্ছে কি আর ইউ আ কমিউনিস্ট, দুটোতেই ছিল। তো এই একটা প্রশ্ন। এবার ওখানে প্রশ্ন করেনি, ওখানে স্ট্রেট মুখে বলছে তুমি কমিউনিস্ট, মুখের উপর বলে হ্যাঁ, দিয়েছে তুমি কমিউনিস্ট, এক্স্যাক্টলি। তো এই দুটো জিনিসে গেছে। এবার এই প্রতিদ্বন্দ্বীর সাথে ইন্টারভিউ এর তুমি তো অনেকগুলো ডিফারেন্স বললে, এন্ড আমার মোটামুটি ওগুলোর সাথে সহমত। কিন্তু আরো একটা জিনিস যেটা মনে হয় যে প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ রায়ের ভোকাল ছবিগুলোর মধ্যে অনেক ওপরে থাকবে। মানে প্রতিদ্বন্দ্বীতে ও যতটা ভোকাল হয়েছে, এবং প্রতিদ্বন্দ্বীর যে ক্লাইম্যাক্স, যেটা মানে লাস্টে যেটা হলো, ওটা অ্যাঙ্গারটা। ওটা কিন্তু সত্যজিৎ রায়ের থেকে ভাবা যায় না। মানে সত্যজিৎ রায় কিন্তু কখনোই নিজেকে মানে আদ্যপান্ত বামপন্থী বা কখনো নিজেকে কমিউনিস্ট কোনোটাই ক্লেম করেনি। এবং আমরা জানি পথের পাঁচালীর সময়ও কংগ্রেস সরকারের হেল্পও নিয়েছিল মানে অর্থের ক্ষেত্রে। কিন্তু সেই জায়গা থেকে সত্যজিৎ রায়ের যে ওই রেবেলটা, এটা আমার একটা খুব বড় কারণ মনে হয় যে একটা জায়গায় মৃণাল সেনের অবস্থান করছে বলে। এবং মৃণাল সেনের ছবিটাকে কিন্তু সত্যজিৎ রায় কোনোদিনই মানে ক্রো ফিল্ম বলতো, যে ক্রো ফিল্ম ইজ এ ক্রো ফিল্ম ইজ এ ক্রো ফিল্ম, আকাশ কুসুমের ওরকম সময়। একটা, একদম ওই ক্রো ফিল্ম বলতো। তো ও মনে করেছে যে আমি হয়তো এরকম ট্রিলজি বানাই, বা আমি প্যারালাল একটা ছবি বানাই, যে ছবিটা শুধুমাত্র একটা প্রোটাগনিস্ট বা শুধু ইস্যু কেন্দ্রিক না হয়ে আরো বড় ওভারভিউতে ডিল করবে। মানে দুটো ডিরেক্টর আলাদা, দুটো ডিরেক্টরের চিন্তন আলাদা। তো ওই জায়গাতেই ডিফারেন্সটা হয়ে যায়। হ্যাঁ, দুটো ছবি প্যারালালি প্লেস করলে তুই বুঝতে পারবি যে মানে মৃণাল সেনের কলকাতা ট্রিলজি, তুই যদি ইতিহাসটা না জানিস তুই বুঝতে পারবি না। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে সেটা নয়, অনেক বেশি ইউনিভার্সাল, অনেক বেশি ইয়েস, ইউনিভার্সাল। ইয়েস। তিনটে ছবি অনেক বেশি কিন্তু ইউনিভার্সাল। কিন্তু একটা সত্যি কথা বলবো, মৃণাল সেনের কলকাতা ট্রিলজি কিন্তু আমার অ্যাকচুয়ালি বেশি ফেভারিট। কারণ আমার মনে হয় যে মানে আরো এবং আরো রাস্টিক অনেক কিছু আছে ওটার মধ্যে। মানে আসলে ছবির ব্যারিয়ারকে অনেক বেশি পুশ করে দেয়, লেভেলটাকে পুশ করে দেয় একদম, মানে অনেক জায়গায়। এক্সপেরিমেন্টেশনের জায়গা থেকে যদি একদম বলি, একদম অবশ্যই। একদম। তো সেই এক্সপেরিমেন্টালের জায়গা থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি ব্যাপারটা আমি বলো। এখানে একটু বলি, যে সেটা হচ্ছে যে মানে যেহেতু দুজন সত্যি মৃণাল সেন, যেহেতু দুজন মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, এবার ব্যাপারটা কি দুজনের কলকাতা ট্রিলজির মধ্যে না ব্যাপারটা ফুটে এসেছিল। সত্যজিতের কলকাতা ট্রিলজি ছিল অনেক বেশি কিন্তু অ্যারিস্টোটিক মানে ক্লাসের মানুষদের গল্প সেখানে বলছিল, তারা তাদের ক্রাইসিস সেখানে বলছিল। মৃণাল সেন তো একদম মিডল ক্লাস তুলেছে, অনেকে বলা হতো যে স্ট্রিট ফাইটার মানে ইন্ডিয়ান্স না, অনেকে বলাই হয়ে থাকে আর কি। তো ওনার ছবিতে যে ক্যারেক্টারগুলো দেখবে, সে দেখবে তারা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির একটা গল্প, তাদের ক্রাইসিসের গল্প। যেখানে ক্ষেত্রে যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং যেহেতু করি যেহেতু আর কি,
আমরা মৃণাল সেনের সঙ্গে বেশি করে আমরা রিলেট করতে পারছি আর কি। এটা হচ্ছে এই জন্যই আমার সাথে সঙ্গে এখানে আমি সহমত পোষণ করি এই জায়গাতেই আর কি। ওটা অনেক বেশি অনেক বেশি একটা কানেক্টিং ফ্যাক্টরটা ওখানে বেশি আর কি। ব্যাপার হচ্ছে এখানে। আরেকটা কারণে আমার মনে হয় যে জিনিসটা কানেক্টেড, তার কারণ হচ্ছে যে যে চরিত্রগুলো কথা বলছে, মানে যদি ক্লাসটা আমাদের ক্লাসও হয়, ধৃতিমানের যে ক্যারেক্টারটা আমার চেয়ে অনেক ভালো পড়াশোনা, হ্যাঁ, যে কারণে আমি সোমনাথের সাথে বেশি কানেক্ট করতে পারি কম্পেয়ার টু ধৃতিমান। মানে ঠিক জনঅরণ্যতে সোমনাথ কানেক্ট করা যায়, রাইট। তো মানে পড়াশোনায় অনেক বেশি ভালো সেই চরিত্র, বা কিন্তু এদের কোনো মানে ধৃতিমান মানে পদাতিকের ধৃতিমান পুরো আলাদা একজন লোক, পুরোপুরি ডিফারেন্ট। মানে পড়াশোনায় মানে তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড অ্যাজ সাচ খুব একটা কিছু বলাই নেই। আরেকটা ব্যাপার দেখবে যে সত্যজিৎ রায় ব্যাপারটাকে আরো ইউনিভার্সাল বানানোর জন্য সত্যজিৎ রায়ের যে কলকাতা ট্রিলজির লাস্ট ছবিটা সীমাবদ্ধ, ওটা তো টোটাল অন্য, মানে ওটা কিন্তু মানে কোনো আর প্রলেতারিয়েতের সমস্যা নয়, ওটা অন্য সমস্যা হয়ে যাচ্ছে, মানে একটা কর্পোরেট প্রপার কর্পোরেট ইস্যু। প্রলেতারিয়েতের যে সমস্যাটা সেটা তলায় রয়েছে, বিকজ ও এতটা উপরে রয়েছে, ও প্রলেতারিয়েতের সমস্যাটাকে টাচ করতে পারে। এক্স্যাক্টলি। আর সত্যজিৎ রায়ের যে ছোট গল্পগুলো ছিল, সত্যজিৎ রায়ের ছোট গল্পতেও দেখবে ওনার লাস্টে গিয়ে একটা রেজোনেন্স দিত। তো সত্যজিৎ রায়ের সবকটা ছবিতেই মানে প্রতিদ্বন্দ্বী বলো, জনঅরণ্য বলো, সীমাবদ্ধ বলো, লাস্টে একটা রিয়েলাইজেশন এবং একটা অনুবাদ আছে, যেটা কিন্তু মৃণাল সেন কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম বাই ফিল্ম মেকিং অ্যান্ড বাই বক্তব্য দুটোতেই কিন্তু ও মানে মানে ওর বক্তব্য রেখে যাচ্ছে এবং পুরোটাতে ও করছে। It's not just about the character, not just about yes, the character. yes. সেইটা থেকে আমরা চলে আসবো পরের ছবিটাতে অ্যাকচুয়ালি, মানে যেখানে নগ্ন হয়ে ওই ম্যানিকুইনটা দাঁড়িয়ে আছে, সেই ম্যানিকুইনটা ধরেই আমরা পরের ছবিটাতে চলে আসবো, যেখানে ম্যানিকুইনটাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। সেটা হচ্ছে পরের ছবিটা কলকাতা 71। এবং কলকাতা 71 নিয়ে আমি সৌভিকদার মতামত জানতে চাই। যদি দেখো ইন্টারভিউ যেখানে শেষ হচ্ছে কলকাতা 71 সেখান থেকে শুরু হচ্ছে। এবার ওই যে ম্যানিকুইনটা যে আমি বললাম যে ওটা হচ্ছে কলকাতার নগর মেটাফরিক্যালি তোলা হচ্ছে, মানে আরো যদি তোলা হচ্ছে মানে কি হচ্ছে উদ্বোধন লয়ার থাকছে ওখানে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি রঞ্জিতের ক্যারেক্টারটা সে কলকাতার উপর আঘাত এনেছে, এটাই মেটাফরে দেখাচ্ছে। এবার আমি বলবো যে এই তিনটে ছবির মধ্যে কলকাতা 71 অনেক বেশি অনেক বেশি ডার্ক একটা সিনেমা। সেটা তোমার হচ্ছে ওই যে কলকাতা অলিগলি যে দেখাচ্ছে, মানে নর্থ কলকাতা অলিগলি যেভাবে দেখাচ্ছে, ক্যামেরা কিন্তু অসাধারণ ওখানে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে মালগের সিকোয়েন্সটা, ওইগুলো অংশের চোখ দেখেছিল। পদাতিক হচ্ছে অনেক বেশি সাইকোলজিক্যাল সিনেমা। পদাতিক দেখো, যদি পদাতিকের মধ্যে কি হচ্ছে ওখানে বাবার সাথে ছেলেটা আইডেন্টি কনফ্লিক্ট হচ্ছে এবং সেটা একটা আইডেন্টি ক্রাইসিস সেখানে দেখানো হচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে সাইকোলজিক্যাল। কলকাতা অনেক বেশি অনেক বেশি রাস্টিক, অনেক বেশি এটা মানে কি ড্রাই, মানে ড্রাই বলবো না, ডার্ক একটা ছবি আর কি। এটা কলকাতা 71 আমার ওপিনিয়ন আর কি। ওটা অনেক বেশি ওটা চোখা বলে দেখে আর কি। মানে 71 যে নকশালটা ওই মানে নামের মধ্যে ফুটে আসছে ওখানে, ওটা আরো বেশি ডাইরেক্টলি দেখাচ্ছে আর কি আমাদেরকে। শুধু তাই নয়, মানে 71-এর নকশাল আন্দোলন তো আছেই, কিন্তু এই জায়গাটাতে কলকাতা শহর কি করে এসে পৌঁছলো সেইটা এত সুন্দর করে প্রথমের ওই চরিত্রটা বলছে যে আমি 1000 বছর ধরে হেঁটে যাচ্ছি, এই আমি আমার বয়স 20 কিন্তু আমি হেঁটে আটকে গেল হ্যাঁ। তো ওই চরিত্রটা বলছে যে আমার বয়স 20 কিন্তু আমি 1000 বছর ধরে হেঁটে যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে, তাই তো বলছে। তার মানে কি সে দেখছে যে এই যে আজকের 71 সালে কলকাতা এসে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা টাইম লাইন 1933, 1943, 1953, এই যে টাইম লাইন গুলো ধরে ধরে আজকে এই যে সময় এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটা সময় একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে শোষণ, বড় লোকের প্রতি গরিব, বড় লোকেরা গরিবদের প্রতি যে শোষণটা করছে সেই শোষণ, যে হতাশা, যে বঞ্চনা, আর যে পভার্টি, এই চারটে জিনিস ইটস অলওয়েজ সেম থ্রু আউট, যার জন্য আজকে এই সমাজে এসে আমরা এসে দাঁড়িয়েছি। এবং তুই যদি দেখিস একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে এই ছবিটার, তুই প্রলগটা দেখ আর এপিলগটা দেখ। মানে প্রথম গল্পটা হচ্ছে প্রলগ, তো যেখানে কাঠগড়ায় তোলা হচ্ছে, এবং একদম শেষে যখন আবার ভূমিকা অ্যাকচুয়ালি আর কি, হ্যাঁ ভূমিকা, এবং একদম শেষে যখন ছবিটা শেষ হচ্ছে সেইখানে আবার একটা আমরা অ্যারিস্টোক্রেটিক পার্টি দেখতে পাচ্ছি, তাই তো, যেখানে ওই ভূতটা আসছে বেসিক্যালি। হ্যাঁ, দেবরাজ রায়ের চরিত্রটাকে আমরা প্রথম যেখানে দেখতে পাচ্ছি,
তো প্রথম গল্পটা এবং শেষের গল্পটা এই দুটো 71-এ বানানো, এবং মাঝের তিনটে গল্প, এই তিনটে গল্প হচ্ছে তিনটে আলাদা টাইম লাইন, 33, 43, 53। 53। তুই যদি দেখিস প্রথম এবং লাস্ট গল্পটা তোমরা যদি দেখো, দেখবে যে ক্যারেক্টার আমি এখানে বলি, হ্যাঁ, হচ্ছে তুমি দেখবে একটা জিনিস, কলকাতা হচ্ছে স্টোরি টেলিং সেটা বুঝছো না, অনেক বেশি হাইপার স্টোরি টেলিং সেটা আর কি, ওই যে হ্যাঁ, শাশ্বতের অবশ্যই। কথাটা বলে অনেক বেশি ওটা অনেক বেশি এক্সপেরিমেন্টাল আর কি। একদম একদম হাইপারলিঙ্ক স্টোরি টেলিং তো বটেই, হাইপারলিঙ্ক তো বটেই, সেটা তো আলাদা কথা। আমি বলছি যে চরিত্ররা কিভাবে চেঞ্জ হচ্ছে। 71-এর লোকগুলো তুই দেখবি অনেক বেশি ক্যারিকেচারিস, অনেক বেশি অ্যাবসার্ডিস্ট, এবং পার্টি, তুই যদি পার্টিটা দেখিস দেখবি যে পুরোটাই একটা অ্যাবসার্ড একটা এলিমেন্ট, মানে চরিত্রটা অনেক বেশি অ্যাবসার্ড হয়ে গেছে, তারা অনেক বেশি ক্যারিকেচারিস হয়ে গেছে আজকের যুগে, বিকজ অফ দ্য টাইমলাইন, মানে ওভার টাইমলাইন যে বঞ্চনাটা হয়ে এসেছে ওদের উপর, আজকে এসে চরিত্রটা পুরোপুরি ক্যারিকেচারিস হয়ে গেছে, অ্যাবসার্ড হয়ে গেছে চরিত্র, মানে শহরটাই অ্যাবসার্ড হয়ে গেছে বিকজ অফ অল দিস টাইমলাইনস। আমার কলকাতা 71 নিয়ে হ্যাঁ, বলো বলো বলো, তুমি বলো না। আমি শুধু এটাই বলছিলাম যে এইটা একটা ব্যাপার, তার সঙ্গে টেকনিক্যাল ডিফারেন্সটাও তুই ক্লিয়ারলি বুঝতে পারবি মাঝের তিনটে গল্প আর প্রথম আর শেষের মধ্যে একটা ক্লিয়ার টেকনিক্যাল ডিফারেন্স আছে, এটুকুই বলছিলাম। বল। হ্যাঁ, কলকাতা 71-এর ক্ষেত্রে আমার যে মনে হয় এই তিনটে ছবির মধ্যে মৃণাল সেনের এই ছবিটা, সৌভিকদাও বললো যে এই ছবিটা সবচেয়ে বেশি ডার্ক, প্র্যাকটিক্যালি মানে ন্যারেটিভ ওয়াইজ ফিল্মে বহুত এক্সপেরিমেন্ট করছে, ইন্টারভিউ খুব এক্সপেরিমেন্ট করে, মানে ফিল্মের টেকনিক নিয়ে ইন্টারভিউ প্রচুর এক্সপেরিমেন্ট করে, ফোর্থ ওয়াল ব্রেক, জাম্প কাট, স্টপ মোশন, স্টপ মোশন তো সব ছবিতে ইউজ করতো। কলকাতা 71-এও একই জিনিসটা মানে ও আরো নেক্সট লেভেলে গিয়ে করছে, এবং দেখো ইন্টারভিউটাকে কন্টিনিউ করে আনছে গল্পটাকে, ওই গল্পটাকে একটা রেজোনেন্স দিয়ে দেন আরো দুটো তিনটে টাইম লাইনে গেল, গিয়ে আবার লাস্টে ফিরলো। তো কলকাতা 71-এর ক্ষেত্রে আমার এই জিনিসটা মনে হয় যে মৃণাল সেনের যে ইভলিউশনটা, ব্যক্তি যে ইভলিউশনটা, একটা কথা বলে যে ধরো ডিরেক্টর কিরকম, ওটা এটা যদিও এটা আমার মনে হয় না আজকের দিনে আর প্রযোজ্য, কিন্তু ভালো ছবির ক্ষেত্রে ধরো ইমতিয়াজ, ওটা বুঝতে গেলে আমার হয়তো তার রকস্টারটা বা জাবুই মেটটা ওটা দেখতে হবে, এবং আজকে গিয়ে তুমি ধরো আমার সিং চামকিলা যদি দেখো, তুমি বুঝতে পারবে মানুষটা রকস্টারের মানুষটা আর নেই, ও অনেক বেটার স্ক্রিন প্লে বুঝে গেছে কোনো একটা কারণে। সেম ওই 71-এর সময় মৃণাল সেন ভেতর থেকে যে যতটা দাবানল আছে, ওটা কলকাতা 71-এর ক্ষেত্রে বহুত বেশি ফিল হয়। পরবর্তীতে পদাতিকে গিয়ে যেটা হয়, পদাতিকে গিয়ে কিন্তু ওর ভেতরে নিজের যে ইন্ট্রোস্পেকশন গুলো চলছে সেগুলোর কাছে কিন্তু বারবার যাচ্ছে, বারবার প্রশ্নটার মধ্যে ফিরছে, এবং তার আগে পর্যন্ত ওই ফিরে আসছে, আগুনটা আবার পোড়াতে ফিরে আসছে। এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি। আরে এবার আরেকটা জিনিস বলি, এটা আমি ঠিক জানি না, ও কি ইন্টারভিউ বানানোর পরপরই ভেবেছিল কলকাতা 71 বানাবো, নাকি আগেই ভেবেছিল যে আমি এগুলো বানাবো? আমার মনে হয় তিনটেই, মানে মানে পদাতিক ওয়াজ অ্যান আফটার থট, কিন্তু প্রথম দুটো ছবি ওয়াজ মানে একসঙ্গেই কনসিভ করা হয়েছিল। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। এবং তুই যদি দেখিস মানে একটা অদ্ভুত একটা লিঙ্কেজ আছে দুটো ছবির মধ্যে অনেক ক্ষেত্রে, বিশেষ করে যখন হাইপার লিঙ্ক করে ইন্টারকাট করে জিনিসগুলো দেখাচ্ছে, যেখানে স্টপ মোশন হয়ে গিয়ে ধর একটা ঘটনা বললো, কাট করে সেই ঘটনার একটা, মানে ধর যদি পার্টির সিনটা বলি আমি, ওখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা বলছে আমি স্বপ্ন দেখছি নতুন ভারতে, আমি স্বপ্ন দেখছি নিউ ইন্ডিয়ার, যে নিউ ইন্ডিয়া কথাটা এখনো আমরা শুনতে পাই। তো যাই হোক, আমি এক্ষুনি বলতাম কথাটা খুব চেনা চেনা লাগলো। যাই হোক, আমি স্বপ্ন দেখছি নতুন ভারতের, আমি স্বপ্ন দেখছি নিউ ইন্ডিয়ার বলার সাথে সাথে কাট হয়ে যাচ্ছে কয়েকটা বাচ্চা, তারা রাস্তায় শুয়ে আছে, কাঁদছে। এই যে এইটার মধ্যে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিল লোকটা, এই জিনিসটা তো মানে অনবদ্য একটা ব্যাপার, মানে এবং এটা কিন্তু ওই মানে ওই ইন্টারভিউর মধ্যেও ছিল, তো সেইটাই আর কি মানে কন্টিনিউ হতে হতে গেছে আর কি কলকাতায়। তো সেজন্য আমার সামহাও মনে হয় পদাতিকের যেহেতু ট্রিটমেন্ট অনেক আলাদা, ইট ইজ মোর অফ অ্যান আফটার থট, কিন্তু প্রথম দুটো ছবি একসঙ্গেই কনসিভ করা হয়েছে। তো খুবই রগরগে, আগের দুটো ছবি আরো বেশি রগরগে। আরেকটা জিনিস বলতাম, ধরো এই যে ফোর্থ ওয়াল ব্রেক বলি, ফিল্ম এক্সপেরিমেন্ট বলি, এবং তুমি যেটা বললে যেটা হচ্ছে গিয়ে যে ওটাকে কি একটা বলে, ক্রস এডিটিং বলে খুব সম্ভবত, যেটা হচ্ছে গিয়ে শুরু করেছিল গ্রিফিথ, শুরু করেছিল DW গ্রিফিথ। ও বেসিক্যালি একটা জিনিস করতো যে ধরো ওর একটা ছবি আছে
সেটা হচ্ছে একটা সিন দেখাচ্ছে যে সবাই মিলে বসে খাওয়ার টেবিলে খুব মস্তি করে শ্যাম্পেন রুটি সব খাচ্ছে, আর তারপরের সিনটাই হচ্ছে গিয়ে রেশন দোকানে লাইন দিয়ে আছে এবং লোকজন রুটি পাচ্ছে না, রুটি বন্ধ। এই যে মানে খুব ফেমাস সিন। হ্যাঁ, এটা কাইন্ড হ্যাঁ। অফ সিন বাইসাইকেল দ্বীপের মধ্যে ছিল, হোটেলের সিনটা মনে আছে? বাইসাইকেল থিপস ছিল। অনেক বেশি এটা আমার সিনও ছিল কিন্তু। বেসড নয়, হুম। মানে বাইসাইকেল থিপস অনেক বেশি ন্যারেটিভ বেসড, ক্যারেক্টার Yes, উপর yes, yes. কনসেন্ট্রেট করে অনেক বেশি ন্যারেটিভ বেসড। না না, গ্রিফিথ তো সবে তৈরি করছে, মানে হ্যাঁ। ও কোনোদিন ওটা তৈরি করেছিল বলে দেশিকা ওটা করতে পেরেছে। এই জিনিসটা পরে মেহবুব খান রোটি বলে একটা ছবিতে ইউজ করেছে, মেহবুব খানই রোটিতে ইউজ করেছিল এটা। এবার একটা জিনিস বলছি, ধরো এই ধরনের জিনিসপত্র যে মানে একটা আইরনি ক্রিয়েট করা, ঠিক আছে? যেরকম আমি একটা রিসেন্টলি একজনের কন্টেন্ট খুব দেখি, ছোট ও শর্টস করে ইনস্টাতে, ও হচ্ছে লেখাটা দেয় টোটাল উল্টো এবং অ্যাক্টিংটা করে টোটাল উল্টো, একটা আইরনি ক্রিয়েট করে আর কি। আমি আইরনিটা বললেই কেস হয়ে যাবে, আমি আর আইরনিটা বলছি না, ওটা একটু পলিটিক্যাল আছে। যাই হোক, তো আমার মনে হয় আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টের ফরমেশন, সেখানে যতটা সহজ করা, যেখানে যে যে জিনিসগুলো ক্রিয়েট করা, মৃণাল সেনের ছবিতে কিন্তু ওই জিনিসগুলোর প্রচুর জিনিসপত্র আছে। মানে নট অনলি ফিল্ম টেকনিক, ন্যারেটিভ যেটা হয়েছে পরবর্তীতে, মানে আমি বলতে চাইছি লোকটা কতটা আধুনিক ছিল মেকিং এর ওয়াইজ, ও কতটা আধুনিক ছিল যে মানে আজকের দিনে গিয়ে ওর মেকিং থেকে স্টোরি টেলিং সবই অন্যভাবে একটা রূপ পেয়েছে এই ভার্টিক্যাল ওয়ার্ল্ড, এই সোজাভাবে। শুধু আধুনিক নয়, আধুনিক তো সত্যজিৎ রায় ছিল ইন টার্মস অফ ন্যারেটিভ, কিন্তু একদম একদম ওয়াজ মাচ মোর কারেজিয়াস। মানে হি ওয়াজ এক্সট্রিমলি কারেজিয়াস ফিল্ম মেকার, যে আমি এইখানে এটা দেব, আমার যায় আসে না, আমার বাল ছেড়া যায়, একদম আমি এখানে দেব, ঠিক ঠিক আমার ইচ্ছে করছে এখানে এটা দিতে, তো আমি এখানে দেবো। না হলে ওইটা তোর গল্পটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে। কিন্তু একটা সিন তুই যদি নিয়ে আসিস, ওইখানে গল্পটা কিন্তু ডিসরাপ্ট হয়ে যাচ্ছে, যে কোনো নর্মাল অডিয়েন্স ওখানেই গল্পটা থেকে ডিসকানেক্টেড হয়ে গল্প চোদে, মৃণাল সেনের ক্ষেত্রে গল্প চোদে, ঠিক আছে? গল্প নিয়ে পড়ে থাকলে হবে না। সরি সৌভিক দা, গল্প মায়ের ভোগে। হ্যাঁ বলো। হ্যাঁ, গল্প নিয়েও বদার নয়। হ্যাঁ, তো এই কলকাতা ৭১-এর যে তোমার যে কটা গল্প আছে, তোমার প্রিয় গল্প কোনটা সৌভিক দা? কলকাতার মধ্যে দেখো তিনটে ছিল, তিন রকম আমি বললাম আর কি। এবার আমার কাছে দেখো সব থেকে আমি বলবো আমি এগিয়ে রেখেছি কলকাতা ৭১-কে। ওটা অনেক বেশি চোখাঙ্গল দেখায়। দেখো কলকাতা ৭১-এর মধ্যে কলকাতা ৭১-এর ভেতরে যে গল্পগুলো আছে তার মধ্যে তোমার প্রিয় গল্প কোনটা? আমার প্রিয় গল্প দেখো আমার ওরকম ভাবে বলা খুব ডিফিকাল্ট আর কি। তবে আমি এগিয়ে রেখে দেবরাজের ওই ইয়েটাকে, ওই যে যখন বলে যে হাজার ধারে পথ হাঁটছি আমার ২০ বছর, আমার সবচেয়ে এগিয়ে রাখি। অনেক বেশি আমার ন্যারেটিভ ইয়ে বলে আমার মনে হয়, ওইটাই সবচেয়ে এগিয়ে রাখি পার্সোনালি। ওরকম ভাবে মানে ডিফারেন্স করাটা খুব মুশকিল লাগে সত্যি কথা বলতে। তাও মানে বললাম। আমার যেমন খুব মানে পছন্দ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার, কি জানো নামটা ভুলে গেল, কি জানো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটার নাম, ছোট ছোট গল্পটার নাম আত্মহত্যার অধিকার। অতসীমামি? না না, অতসীমামি তো ওখানে নেই, আত্মহত্যার অধিকার থেকে 1933। এবং তুই অদ্ভুত ব্যাপার দেখ, আমি এটাতে আসবো। আমি একটা কথা বলি, এই যে রাইটিং এর ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু লেখা, এবং ধরো কে বাঁচায় কে বাঁচে, অতসীমামি, হলুদ পোড়া, ওইখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে মার্কসিস্ট দর্শন এবং রেবেলিয়াস ব্যাপারটা আছে, ফিল্মের মধ্যে ওটা মৃণাল সেনের ক্ষেত্রে দেখা যায় বাংলাতে। নট ইভেন এক্স্যাক্টলি থিমেটিক্যালি একই। এবং ওই যে ওই রাগটা, একদম আমারও পার্সোনালি খুব পছন্দের গল্প হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার থেকে যেটা অ্যাডাপ্ট করে বানিয়েছিলেন, যে ওই বর্ষা পড়ছে, 1933 সালের বর্ষাটা দেখানো হচ্ছে এবং বৃষ্টিটা পড়ছে এবং ওরা একটা খালি জায়গা খোঁজার চেষ্টা করছে থ্রু আউট দ্য ফিল্ম। অবশেষে ও কুকুরটাকে মারতে বেরিয়ে যাচ্ছে এবং কুকুরটা কে মারতে বেরিয়ে গিয়ে ভিজে টিজে যখন বাড়ি ফিরে দেখছে বাড়িতে কোনো ড্রাই জায়গার অবশিষ্ট নেই। ওরা ওইখানে মালপত্র নিয়ে চলে যাচ্ছে ওই মানে যেখানে সবাই মিলে গিয়ে উঠেছে, এবং দেখছে যে ওই কুকুরগুলো ওখানেই গিয়ে বসে আছে। যে কুকুরটাকেও মারতে উঠেছিল সেই কুকুরটা ওখানেই বসে আছে। এবং ওই যে একটা তারপরে ওর রিয়েলাইজেশন হচ্ছে, একটা পরিসমাপ্তি হচ্ছে, এই যে পভার্টিটাকে ও আপন করে নিচ্ছে, তার ফলে মানে পভার্টিটাকে যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছে, রোমান্টিসাইজ করে নয়,
অথচ না। ওর পভার্টিটাকে আপন করে নিল এট দ্য সেম টাইম। বুঝলো যে মানে শ্রেণী বলে কিছু আর এক্সিস্ট করে না, ওই শ্রেণী বিভেদটা ওর মধ্যে থেকে ভেঙে গেল। ওই ভাবনাটা সেটা একমাত্র মানিক বন্দ্যোপাধ্যায় পারতো, সেটা পুল অফ করতে একমাত্র মৃণাল সেন পারতো। অদ্ভুতভাবে সত্যজিৎ রায় কিন্তু, তুই যদি দেখি সত্যজিৎ রায় যেভাবে সাহিত্য চুজ করেছে, সত্যজিৎ রায় কিন্তু সুনীল গাঙ্গুলি, শঙ্কর এদের থেকে চুজ করেছে। বিকজ সত্যজিৎ রায় was aware যে আমি যদি সুনীল গাঙ্গুলি চুজ করি আই উইল বি এবল টু ডু জাস্টিস টু ইট। মানিক বন্দ্যোপাধ্যায় প্রবাবলি নট। ঠিক। মানিক বন্দ্যোপাধ্যায়কে জাস্টিস মৃণাল সেনই দিতে পারে। আই গেস মৃণাল সেন প্রেমেন্দ্র মিত্র লেখা থেকেও একটা ছবি করেছে, তেলেনাপোতা আবিষ্কার। খান্ডার নাসিরুদ্দিন হ্যাঁ। শাহ ছিল, খান্ডার তেলেনাপোতা আবিষ্কার। তেলেনাপোতা আবিষ্কার থেকেই আর কি মৃণাল সেনকে ওই জিনিসগুলো বেশি আরো ইন্ট্রিগিং করতো। আমি খালি এই ডিসকাশনটা চলাকালীন একটা জিনিস ভাবছি যে আজকে দাঁড়িয়ে দেখো এই বাংলা ছবিতে, আমি বলছি না যে মানে আজকে মৃণাল সেন তো খুবই বিলাসিতার কথা হয়ে যাচ্ছে, কিন্তু একটা সোশ্যালি রেলিভেন্ট ডিরেক্টর দেখাও যে মানে ক্রিটিক্যাল কোয়েশ্চেন যেতে হবে না, সারফেস লেভেলের কোয়েশ্চেন ওর ছবি দেখে উঠে আসবে। মানে আমি পদাতিক দেখেছিলাম, আমি জানি না তোমরা মানে সৃজিতের পদাতিকটা দেখেছো কিনা, সৃজিত মুখার্জির। দেখো নি আমি ছবিটা দেখেছো? দেখেছি। তোমার কিরকম লেগেছিল? আমার ভালো লেগেছিল, মানে সৃজিত মুখার্জি অনেক ছবির থেকে ভালো লেগেছিল আমার আর কি, আমার ভালো লেগেছিল। আচ্ছা, আমি একটা সত্যি কথা বলি, পদাতিক ছবিটা না মানে সৃজিতের পদাতিক যে ছবিটা আমার একদম জমেনি। মানে ও না মৃণালকে ধারণই করতে পারেনি। ঠিক আছে, মৃণাল সেনের যে কনসেপ্ট, মৃণাল সেটা তো অবভিয়াসলি, বাট মানে ও ভাবছে যে আমি যদি মৃণাল সেনের কিছু ফিল্ম টেকনিক ইউজ করি তাহলেই ওটা মৃণাল সেনের মতো হয়ে যাবে। এবং তুমি খালি একটা পেঁয়াজির গল্প শোনো, সেটা হচ্ছে গিয়ে যে সিনেমাটা শুরু হচ্ছে, ইন্টারভিউ এর ওই সিনটা আছে না, যে মানে আমি রঞ্জিত মল্লিক ফোর্থ ওয়াল ব্রেক করে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, ও কি বলবো আমি, মানে অসাংবিধানিক কথাবার্তা বলতে হয়, যাই হোক, ও ওই সিনটা অ্যাজ ডিরেক্টর ব্রেক করছে। ওটা দেখলে না মানে পাকামিতে গা এবং গাঁড় সব জ্বলে যাবে। ঠিক আছে, মানে এত বাজে ওটা। এবং পদাতিক ছবিটার মধ্যে ও মৃণাল সেনের লাইফটাকে ছবির থ্রুতে ধরতে চেয়েছে। মানে হচ্ছে গিয়ে ওই ছবিটাও ভাবছে, ওই মনে আছে নিশ্চয়ই সৌভিকদা তোমার, ওই ছবি এবং ওর লাইফ দুটো কিভাবে ইন্টার কানেক্ট করছে। ভাই ওটা পসিবল? ওটা তুমি কেন ধরতে যাবে? কি 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 জালি ওটা। আমি খালি এটুকু বলতে চাই, আজকে মৃণাল সেন থেকে যদি একটা অদম্যের কাছাকাছি, অদম্যের চেয়ে আরেকটু বেটার কিছু হয় তাহলে কিন্তু খুব জরুরি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভয়েসটা তৈরি হওয়াটা খুব দরকার। এই যে কথাটা বলি না, মৃণাল সেন এই সময় দাঁড়িয়ে মৃণাল সেন টেকনিক্যালি হওয়া খুব সহজ, ভেরি ইজি। কারণ মৃণাল সেনকে ধরা অত সোজা নাই, মানে ওনার যে সত্তা, যে আত্মা যেটা আর কি, পিতার মৃণাল সেন ধরা কিন্তু সোজা নাই আর কি, ব্যাপার হচ্ছে এখানে। টেকনিক্যালি মৃণাল সেন হওয়া এখন খুব সহজ, তার কারণ হচ্ছে যা আমাদের কাছে যে প্রিভিলেজ আছে, আজকে একটা ফোন আছে, একটা মাইক আছে, হ্যাঁ, তোর কাছে 4-5টা চেনা জানা লোক আছে, তুই হয়তো ওই গ্যাদারিং অফ জুনিয়র আর্টিস্ট পাবি না। সেটা বাদ দিলে মৃণাল সেনকে টেকনিক্যালি ইউ ক্যান ইজিলি মেক আ ফিল্ম লাইক মৃণাল সেন, ইজিলি টেকনিক্যালি। মানে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, জিরো বাজেটে আমি করতে পারি এই কাজ। কিন্তু হ্যাঁ, তুমি তো করো, তুমি তো মৃণাল সেন থেকে হালকা ইন্সপায়ার্ড, সেটা ছেড়ে দে। কিন্তু আমি আমার কাছে যদি সেই ইয়েটা না থাকে, আমি যদি সেই মানে সত্তাটাকে ধরতে না পারি, তাহলে আই উইল নট বি এবল টু বি এনিথিং লাইক দ্যাট। আর তার কারণ হচ্ছে মৃণাল সেনের সময়ের কথা বলেছিল, তোমাকে তোমার সময়ের কথা বলতে হবে। একদম 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 একদম। টেকনিক্যালি তুই আজকেও যদি মৃণাল সেন থাকতো, মৃণাল সেন আজকে ফোনে ছবি বানিয়ে ইউটিউবে দিত। আমি 100%। এটা একটা ওর ডায়লগই ছিল, যে মানে বলছে যে আপনি বছরে একটা কেন ছবি বানাচ্ছেন, আপনি তো আরো বেশি বানাতে পারেন। বলে যে যেদিন থেকে ছবি বানানো গল্প লেখার মতো সহজ হয়ে যাবে, আমি ওদিন থেকে ডেইলি ছবি বানাবো। এবং আমার একটা ইন্টারভিউ মনে আছে, এটা হেভি গল্পটা, সবিতা হয়তো দেখে থাকতে পারো তোমরা। ঋতুপর্ণ ঘোষ যখন মারা গেছেন, ঠিক আছে, 31 তারিখ আবার ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিন আসছে। তো ঋতুপর্ণ ঘোষ যেদিন মারা গেছে ওই দিন মৃণাল সেনের ইন্টারভিউ নিচ্ছে। মৃণাল সেন তখন চূড়ান্ত বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, এবং উনি অনেক মেমোরিও ভুলে গেছে। মেমোরি ওনার মানে নাম কিছু মনে পড়ছে না, বাট তুমি ওর খালি কথাগুলো শুনবে ওনার, ও যেগুলো বলছে, যে মানে ও ঋতুপর্ণর ব্যাপারে বলছে যে ও লাফিয়ে ছবি, মানে হীরের আংটি বলো বা 19শে এপ্রিল বলো, যেটা মানে ওর কথার সাথে আমি এগ্রি না করতে পারি, কিন্তু লাফিয়ে ছবি বানাতো, দাপিয়ে ছবি বানাতো। এবং যারা ছবি বানাবে তারা লাফিয়ে ছবি বানাবে, দাপিয়ে ছবি বানাবে, গর্বের সাথে বানাবে, এবং কি বানাচ্ছে ওটা দেখাতে হবে। তো ও লাস্ট দিন অব্দি
লাস্ট দিন অব্দি রেবেল ছিল, মানে যখন লোকটা মেমোরি ভুলে যাচ্ছে, যখন মানে আর ছবি বানাতে পারবে না, তারপরে ওর ভেতর থেকে কিন্তু মানে প্রশ্নগুলো, জিজ্ঞাসাগুলো যাচ্ছে না। ট্রু এক্স্যাক্টলি। লেজেন্ড। এবং মৃণাল সেন থেকে কিছুটা ইন্সপিরেশন ইন্ডাস্ট্রি থেকে নিয়ে কোনো ফিল্ম মেকার আস্তে আস্তে হওয়াটা উচিত, কারণ যেভাবে টাইম এগোবে আমার মনে হয় মানে ছবির মধ্যে দিয়ে হলেও কিছু প্রশ্ন রাখাটা দরকার, যদি একদম। আমরা বাইরে না রাখতে পারি। একদমই তাই, একদমই তাই। আর আরেকটা জিনিস যেটা আমার মনে পড়লো এইটা বলতে গিয়ে, যে কলকাতা ৭১-এ, মানে কলকাতা ৭১, এটা বলি শেষ করব, সেটা হচ্ছে যে পদাতিক নিয়ে কিন্তু কথা বলবো কিন্তু পদাতিক হ্যাঁ, নিয়ে আমরা ঢুকিনি, পদাতিকে পদাতিক নিয়ে তো ঢুকিনি, হ্যাঁ ঢুকিনি। হ্যাঁ পদাতিকে হ্যাঁ ঢুকিনি, মানে হ্যাঁ হ্যাঁ। কলকাতা ৭১ এটা বলে শেষ করবো, সেই বলতে চাইছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কলকাতা ৭১-এ একটা সিন ছিল, সৌভিকদার নিশ্চয়ই মনে থাকবে, সেটা হচ্ছে যে সুহাসিনী মূলের একটা দৃশ্য ছিল, যেখানে সুহাসিনী মূলে দাঁড়িয়ে আছে আর ব্যাকগ্রাউন্ডে একটা মানে একটা মৃত্যুর খবর শোনা যাচ্ছে। হুম 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 মনে হুম। আছে? আচ্ছা, ওই দৃশ্যটা, ওই তোমার কি মনে হয় হঠাৎ করে ওই দৃশ্যটার কারণ কি? কারণ বাকি গোটা ছবিতে আর কিন্তু কোথাও ওই দৃশ্যটার কোনো জায়গা নেই, মানে আর কোনো জায়গায় কিন্তু সুহাসিনী মূলেও ফিরে আসেনি, ওই দৃশ্যটাও আর ফিরে আসেনি। তাহলে হঠাৎ ওই দৃশ্যটার কারণ কি সুহাসিনী মূলেকে নিয়ে? দেখো, আমার আমার মতে যেটা মনে হয় যে ওই দৃশ্যটা একটা মানে কি বলবো, যে ধরো হয় না যে ধরো এমন কিছু যেটা ধরো মানে ধরো হঠাৎ করে একটা ইয়ে হচ্ছে আর কি, ঠিক আছে, মানে ধরো আলাদা করে কোনো ইয়ে হয়তো মানে কি বলবো যে মানে হয়তো তোমার ইম্প্যাক্ট হয়তো দিচ্ছে না, ইয়ে করছে না আর কি, কিন্তু ওটাই ক্ষণিকের জন্য এমন একটা মানে একটা শখ বলে একটা, ওটার ক্ষণিকের শখ বলে এটাকে তুমি মানে বলে ডেসক্রাইব করতে পারো আর কি, এটাই আমি বলবো আর কি, এটাকে ওটা আচ্ছা, ক্ষণিকের শখ বলে এটাকে বলতে পারো আর কি। আমার আমার কেন মনে হয়, আমার কি মনে হয় বলতো, ওই দৃশ্যটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে তোমার যখন ওইটা হয়, তোমার আদালতের রায়টা শোনানো হয়, আদালতে অ্যাকচুয়ালি রায় তো শোনানো হয় না, আদালতের সিনটা শেষ হচ্ছে, হারাধন ব্যানার্জি উঠে দাঁড়াচ্ছে, সবাই উঠে দাঁড়াচ্ছে, ঠিক তার পরের দৃশ্যটাতেই শোনা যাচ্ছে যে একজন এরকম কি পচে গেলে আবার। মারা গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন গুলি খেয়ে মারা গেছে, এবং সুহাসিনী মূলের মুখটা দেখানো হচ্ছে। আমার যেটা মনে হলো ওই দৃশ্যটা দেখে, আমার মনে হলো যে ওই আদালতের মধ্যে একটা ম্যানিকুইন নিয়ে, একটা ম্যানিকুইনকে ভাঙা নিয়ে একটা রায় চলছে, যেটা একটা মানে মানে যেখানে আর কি ওই শ্রমিকদের আর মানে যে ওই অসাধারণ একটা সিন আছে যেখানে বলছে দুনিয়ার শাসক এক হও, হ্যাঁ, দুনিয়ার শাসক এক। শাসক হ্যাঁ, শাসক এক হও। হ্যাঁ, ঠিক। ওইটা রয়েছে। তো ওইটা হচ্ছে বেসিক্যালি আইডিয়া, যে ওই যে তুমি যেটা বললে ওটা কলকাতার নগ্ন রূপ নয়, ওটা অ্যাকচুয়ালি কলকাতার যে শাসক শ্রেণী তাদের নগ্ন রূপ, এবং সেই শাসক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্ষমতার, শাসক বেসিক্যালি ক্ষমতার যে রূপটা। ক্ষমতা 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 লোভীদের নগ্নরূপ আর কি। হ্যাঁ, ক্ষমতার রূপ। একদম। তো ওই ক্ষমতা ভার্সেস সাধারণ মানুষ, যেখানে সাধারণ মানুষ পিষে যাচ্ছে, সেইটা নিয়ে কেস চলছে, যেখানে প্যারালেলি অনেক ইম্পর্টেন্ট কেসেস, যেখানে ওই লোকটা মারা গেছে, সেই কেসগুলো, যেখানে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আদালতের বাইরে ওয়েট করছে রায়ের জন্য, কিন্তু ওই কেসগুলো অ্যাকচুয়ালি তোলা হচ্ছে না কোর্টে। হ্যাঁ, ওটাই বললাম যে ওটা ক্ষণিকের শখ বলে একটা আর কি। তো সেটা আমার মনে হয়েছে, ওই যে আয়রনিটা ঘুরে ঘুরে ফিরে 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 আস্তে 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 গেছে আর কি, এবং এটা গোটা ছবি জুড়েই আছে, প্রচুর টেকনিক্যাল আছে, এবং সেই বিখ্যাত শট যেটা গলির মধ্যে দিয়ে ছুটতে 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 দেবরাজ রায় যাচ্ছে, এবং সেই বিখ্যাত ইনসিডেন্ট যেখানে চারু মজুমদারকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল, চারু মজুমদার, আই এম নট রিয়েলি শিওর, হ্যাঁ, ওনাকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল গড়ের মাঠে, চারু মজুমদার না অন্য কিছু নাম, আমি অ্যাকচুয়ালি নামটা ভুলও বলতে পারি, চারু মজুমদার হবে। হ্যাঁ, তো ওনাকে চারু মজুমদারই থাকার কথা। যদি নামটা ভুল বলি কেউ একটা ঠিক করে দেবে। তো গড়ের মাঠে গুলি করে খুন করে দিয়েছিল, ওই দৃশ্যটাকে রিক্রিয়েট করা হচ্ছে সামহাউ, সেইখান থেকে অ্যাকচুয়ালি পদাতিক আবার শুরু হচ্ছে, এবং পদাতিকের ওপেনিং সিকোয়েন্সটা মানে আমার মাইন্ড ফাক করে দেয় যতবার দেখি, মানে মানে ওই যে ও ছুটতে 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 যাচ্ছে, গুলিটা লাগলো, স্ট্যাটিক ফ্রেম হয়ে গেল, পুরোটা নেগেটিভ হয়ে অ্যানিমেট হয়ে গেল, ভেতরটা ওই বোম ব্লাস্টের মতো ছিঁড়ে গিয়ে সেখানে আসছে মৃণাল সেন প্রোডাকশনস এর পদাতিক, দুর্দান্ত, ওই মুখটা হ্যাঁ, এবং পুরো নেম সব কটা উঠছে, ঠিক, জাস্ট অসাধারণ অসাধারণ। প্যারালাল।
টাইটেল সিকোয়েন্স। অসাধারণ। তো পদাতিকে আমার যেটা মনে হয়, পদাতিক এই তিনটে ছবির মধ্যে আমার অ্যাকচুয়ালি পার্সোনালি আমার মনে হয় তিনটে ছবির মধ্যে সবচেয়ে মানে ঠিক বলা উচিত নয়, বাট আমার মনে হয় উইকেস্ট ছবি তিনটের মধ্যে যে ছবিটা আমার ক্ষেত্রে ঠিক কানেক্ট করতে পারিনি আমি, সেইটা হচ্ছে পদাতিক আমার পার্সোনালি মনে হয়। যে কারণ আমার মনে হয়েছে অনেক বেশি না, মানে যেহেতু ঘরের মধ্যে সিনেমাটা শুট করা, মানে ঘরের মধ্যে যেটা প্রয়োজনীয়, ঘরের মধ্যে মোস্টলি ঘরের মধ্যেই ছবিটা। হ্যাঁ হ্যাঁ, যেটা প্রয়োজনীয় পুরো ছবিটাই। হ্যাঁ, হুম। কিন্তু ঘরের মধ্যে যেহেতু চলে এসেছে, অনেক কিছু না ওই থ্রু চিঠি, থ্রু কথা বলতে 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 গেছে, যেইটা আমার অনেক মানে যেটা অ্যাকচুয়ালি বাকি দুটো ছবিতেও ছিল, কিন্তু ওটা এত বেশি এক্সপেরিমেন্টাল ছিল, ইট ওয়ার্ক উইথ দ্য আদার টু ফিল্মস। এখানে সেই এক্সপেরিমেন্ট থেকে সামহাও না অনেক বেশি সরে এসেছে মৃণাল সেন, আমার মনে হয়েছে। তো তোমার কি মনে হয় পদাতিক নিয়ে, তোমার কি বক্তব্য? দেখো, আমার মতে আমি তোমার সাথে প্রথমে সহমত পোষণ করি যে পদাতিক হচ্ছে এই বাকি দুটো ছবির তুলনা দেখতে গেলে এটা অনেক বেশি দুর্বল একটা ছবি। মানে আমি কিন্তু মৃণাল সেনের কোনো ইয়ে করছি না, ঠিক আছে, এটাই ব্যাপার আর কি। তো ব্যাপারে দেখো, পদাতিক হচ্ছে ছবিটা ব্যাকসাইড পরে শুট করেছে ঘরের মধ্যে, সেখানে কনভার্সন অনেক বেশি সেখানে রয়েছে, পলিটিক্যালি সেখানে বেশি রয়েছে আর কি। এবার পদাতিক হচ্ছে যদি দেখো উপরলা দেখলে ছবিটা একটা সোশিও পলিটিক্যাল সিনেমা, কিন্তু ভিতরে ছবিটা কিন্তু অনেক বেশি একটা সাইকোলজিক্যাল একটা ড্রামা একটা সিনেমা, যেখানে বাবা ছেলের মধ্যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট যেখানে দেখা যাচ্ছে, এবং অন্যদিকে দ্বিতীয় মানে যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু একটা আইডেন্টি ক্রাইসিস তার মধ্যে কিন্তু খেলা করছে আর কি। তো অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে ছবিটা একটা পলিটিক্যাল ছবি, সোশিও পলিটিক্যাল ছবি, এবং একই সঙ্গে ছবিটা একটা সাইকোলজিক্যাল ছবি আর কি। তো এটা হচ্ছে আমার ওপিনিয়ন আর কি। একটা জিনিস যেটা আচ্ছা। আমার মনে হয় যে পদাতিকের ক্ষেত্রে, আমি বলে নি তারপর তুই বল শাশ্বত, যে নাহলে আমি ভুলে যাব, সেটা হচ্ছে যে ওই যে পুরো টার্ময়েলটাকে সামহাউ, মানে কলকাতার যে টার্ময়েলটাকে সামহাউ ডেলিবারেটলি জিনিসটাকে ইগনোর করে নিয়ে গেছে। কারণ আর একটা জিনিস আমি এখানে ম্যাচ করবো, সে ছোট্ট করে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ 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 বলুন। টার্ময়েলটাকে নিয়ে গেছে আউট, মানে টু অ্যান 8th ফ্লোর, যে 8th ফ্লোরটা অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের সীমাবদ্ধতেও ছিল। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ মানে ওই চরিত্রটা 8th ফ্লোরেই থাকতো, এবং 8th ফ্লোর থেকে গোটা কলকাতার যে পৃথিবী তার থেকে অনেক উপরে থাকতো। এখানে এই চরিত্রটাও কলকাতার যে পৃথিবী তার টার্ময়েল থেকে অনেকটা দূরে চলে এসেছে, সেই টার্ময়েলটা থেকে অনেকটা দূরে চলে এসেছে। সেটা সামহাউ ইটস আ মেটা ন্যারেটিভ বা মেটা কমেন্ট্রি অন দা নকশাল আন্দোলনের যে মানে অন্তঃশ্বাস শূন্যতা, সেটাকে সামহাউ ওটার পরিণতি মানে নকশাল আন্দোলন আস্তে আস্তে যে ডিসলভেশনে গেছে এবং যা গন্ডগোল হয়েছে সেইটাকে সামহাউ একটা মানে মেটা কমেন্টারি করে দেখাতে গেছে, যেটা আমার প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছিল পদাতিকের একদম ওপেনিং সিকোয়েন্সে, যেখানে ওই ভদ্রলোক ফোনে কথা বলতে বলতে আমি খুব একটা সেফ জায়গায় নেই, দিয়ে কাট হয়ে যাচ্ছে, দেখাচ্ছে একটা ক্যাফের মধ্যে লোকটা দাঁড়িয়ে কথা বলছে, সেখানে সবাই আড্ডা মারছে। ওইটাই বেসিক্যালি পুরো ছবিটার কিন্তু সারমর্ম। হ্যাঁ, কিন্তু আমার আবার এইটাও মনে হয় যে বাবার সাথে যে ছেলের যে ইয়েটা, যেটা যে আইডিওলজিক্যাল, সেটা আমার অসাধারণ মনে হয়েছে। আমার মনে হয়েছে যে ঠিক মানে এস্টাবলিশ হয়নি কোথাও গিয়ে। আচ্ছা, ওভার টু ইউ। ওকে ওকে, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যে আমি ছোট বলি, আমার মনে হচ্ছে পদাতিক না অনেক বেশি এটা একটা ক্যারেক্টার স্টাডি, আমার এটা মনে হয়েছে কিন্তু একই সঙ্গে। ঠিক। হ্যাঁ শাশ্বত, কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা জিনিস যেটা মনে হয়, যে কারণে আমি খুব একদম আজকে দুপুরেই পদাতিক আরেকবার রিওয়াচ করলাম, আমার কিন্তু এই ফিল্মটা কম্পারেটিভলি মৃণালের ওই সময় যে 70-এর দশকে যে ছবিগুলো তার চেয়ে অনেক বেশি ইন্ট্রোস্পেক্টিভ, এবং মানে যেটাকে কি বলবো, মৃণালোচিত নয়, অনেক দিক থেকে মৃণালোচিত নয়, সেই জিনিসটা মনে হয়েছে। এবং এই ট্রিটমেন্টটা আমার জন্য খুবই ওয়ার্ক করেছে, কারণ একটা অন্যরকম ভিশন কিভাবে দেখা যায় ওটা। এবং আমার কেন পদাতিককে উইক ছবি লাগে না, আমি আসছি এই কারণটাতে। সেটা হচ্ছে এই যে বামপন্থী রাজনীতির যেটাই হয়, মানে বামপন্থী রাজনীতি দেখবে দক্ষিণ বন্দা 10টা মানে কি বলবো, ধরো বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, আরএসএস থেকে শুরু করে, মোটামুটি সব রসুনের একটাই জায়গা, একটাই কোয়া, সবকটা একটা জায়গাতেই মিলছে,
ঠিক আছে, আমি প্রবাদটা আর বললাম না, থাক। এবার কিন্তু বামপন্থী আন্দোলনের বামপন্থী রাজনীতিগুলোর মধ্যে দেখবেন নিজেদের মধ্যে কি পরিমাণ অন্তর্দ্বন্দ্ব আছে। মানে নকশাল সিপিএম কে দেখতে পারে না, সিপিএম ওকে মাওবাদকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, এবং ভীষণ রকম অন্তর্দ্বন্দ্ব, মাঝে মাঝে জোট ফোট করে, কিন্তু আসলে মনে মনে কেউ কাউকে ভালোবাসে না, ঠিক আছে, সবাই সবাইকে নিজেদের চেয়ে সুপিরিয়ার ভাবে। তো এই ডিবেট গুলো না, মানে তো একটা লেফটিস্টের মনে আমার যেটা মনে হয়, যে কারণে আমি ক্লেম করতে পারি না অ্যাজ অ্যাবসলিউট লেফটিস্ট অর সামথিং নিজেকে, যে সবসময় মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, অলওয়েজ একটা দ্বন্দ্ব চলছে। আচ্ছা, এটা কি রাইট? এই ওয়েটাতে গেলে কি এটা কত দূর ঠিক হবে? তাহলে কি আমি আমার পন্থাটায় স্টিক থাকবো? এই যে স্ট্রাগলটা ওই ধৃতিমান চ্যাটার্জির ক্যারেক্টারটার মধ্যে দিয়ে, এই স্ট্রাগলটা কিন্তু আমি ভীষণ রিলেট করেছি। আরো একটা ব্যাপার, এই যে বাবার ক্যারেক্টারটা যে করেছিল, আরে খুবই বিখ্যাত একজন অভিনেতা করেছিল, বলো মানে নামটা, বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য করেছিল বাবার ক্যারেক্টারটা। বিজন ভট্টাচার্যের সাথে দেখো, ওটা তো মানে আমাদের পুরো ছবিটাই তো বাবা ছেলে কনফ্লিক্ট শুধু দেখাচ্ছে না, তো হয়তো ওই স্ট্রাগলটা শুধু ইয়ে করেনি, কিন্তু গোটা ছবিটার মধ্যে বাবার মতবাদের সাথে ছেলের মতবাদের একটা ফারাক, এবং একটা টাইমে বাবাও জানে যে ছেলে বুঝতে পারবে কোথাও ও ভুল আছে, আবার ছেলেও চাইছে বাবার মধ্যে কিছু চেঞ্জেস হোক। দুটো চেঞ্জই কিন্তু ছবিটার মধ্যে হয়, মানে ছেলেও একটা টাইমে রিয়েলাইজ করছে যে না ভাই, এটা তো গোটাটা ঠিক হচ্ছে না, এরা তো কাইন্ডলি একটা মানে ফ্যাসিস্ট টেন্ডেন্সি তো এদেরও আছে, এবং বাবা শেষে গিয়ে রিয়েলাইজ যখন ফোন করে বললো যে কি আমি প্রশ্ন করেছি, তখন বলছে আমি হ্যাঁ, প্রশ্ন করতে পারবো না, তার মানে উল্টো দিক এটা থেকে বলছে খুবই সত্যি, এটা খুব অদ্ভুত। সত্যি গো, মানে তুমি যদি এই মানে সংগঠনগুলোর ভেতরে ঢোকো, সত্যি প্রশ্ন একদম, করা যায় না কিন্তু, মানে যায় না। এটা খুবই সত্যি কথা। মানে সে আমি এই যে রাজনীতিতেই সমস্যাটা বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আমার পদাতিক খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে মানে খুবই ইন্ট্রোস্পেক্টিভ এবং খুবই ক্রিটিক্যালি। আর পদাতিকের ক্ষেত্রে না অনেকে ডিসলোকেটেড হবে ওই সময়টা নিয়ে না জানলে, এবার এটা সব তিনটে একদম, ছবির ক্ষেত্রে হবে, but পদাতিকের একদম। ক্ষেত্রে খুবই হবে, যে ওই পুরোপুরি। সময়টা নিয়ে কারোর ধারণা নেই। ও প্রথমে তো গোটা ছবিতে তো কোথাও নকশাল বলছে না, তো ও তো ধরতেই পারবে না প্রথমে কার সাথে কার ডিবেট চলছে, ঠিক, ঠিক আছে, একদম, না, এবং নকশাল কিন্তু বলা হয়নি, কিন্তু কিন্তু ওটা তোমাকে বুঝে নিতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, 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 ওটা বুঝে নিতে হবে। নকশাল বলেনি, আবার কিছুই যে বলেনি ওটাও নয়, কিন্তু মোটামুটি না, বলেছে। না, না অনেক বলে না অনেক বলে অনেক কিছুই বলেছে আর কি। হ্যাঁ, এমএলটা মানে কান পেতে শোনো, হাতুড়ি এখনো শ্রমিকের গান গায়, ওটা কিন্তু শোনা যাবে। ওইটাই, হ্যাঁ, ওইটাই। বাবা, বাবা তুমি সুমনের কবিতা বললি, যাই হোক, সুমনের গান বললি, যাই হোক, সেটা হ্যাঁ, নিয়ে আর কথা বলে লাভ নেই। হ্যাঁ, বাট লোকটা এইসব লাইন লিখে গিয়ে যে এখন এরকম কি করে আমি বুঝতে পারি না, যাই হোক। ঠিক আছে, ঠিক আছে, বাদ দাও, ওর কথা বাদ দাও, ওকে নিয়ে একটা গোটা এপিসোড করো, আমরা 3 ঘন্টা খিস্তি এপিসোড রাখি। যাই হোক, তো ওইখানে কি একটা বলতে গেলাম, ধর সুমনের গান গাইলি, হ্যাঁ, হ্যাঁ, তো পদাতিক, পদাতিক, পদাতিক। তো ব্যাপারটা হচ্ছে যে ওখানে কিন্তু এটাও দেখিয়েছে যে সিপিআইএমএল এর যে মুভমেন্টের পাশাপাশি একটা সিপিআইএম মুভমেন্ট রয়েছে, যেখানে বয়স্করা একদম, হাত একদম, চালাচ্ছে। একদম, ঠিক, 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 যেটাতে হ্যাঁ, ওর বাবাও হেঁটেছে, যেটাতে ওর বাবাও হ্যাঁ, হেঁটে দিল। এক সময় হেঁটেছে ওর বাবা। তো হুম, এইটা যে একটা সুন্দর একটা ন্যারেটিভ প্যারালালি দেখিয়েছে, এই পুরো কলকাতার পরিস্থিতিটা কিন্তু দেখাতে গেছে, কিন্তু ওইখানে হুম, মানে বাকি দুটো ছবির ক্ষেত্রে যেটা অনেক বেশি অন ইওর ফেস, এখানে কিন্তু অনেক বেশি নুয়ান্সড আবার। অনেক বেশি নুয়ান্স, অনেক বেশি নুয়ান্স। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রাজনীতিটা নিয়ে যদি মানে কারো একটু নাড়াঘাটা থাকে, আমার যেটা মনে হয় ওরা ওই প্রবলেম গুলো ফেস করে গো। এই মানে আমার কিছু বন্ধু আছে, তারা রেগুলারলি এই প্রবলেম গুলোর মধ্যে দিয়ে কখনো ভাবছে যে এটা কি একদম, ঠিক, ওটা কি ঠিক, একদম। মানে সেলফ ক্রিটিসিজম, এটা খুব মানে এটা খুবই হয়। এবং বাবা শেষে যে বললো যে আমি কিন্তু সাইন করিনি ওই বন্ডটাতে, যে বন্ডটাতে ওরা বলছিল, ভাই ওটা প্রপার। এটাই, আর আরেকটা সিন আছে, এটাই আরে হ্যাঁ, আরেকটা সিন আছে, ওর বাবা ছেলের মধ্যে রান্না খাওয়া দাওয়া হচ্ছে, তখন মনে হয় একটা দেখা হয়, দেখাটা যখনই হয় না, মৃণাল সেন ওটাকে ওই সিনটাকে পজ করে দেয়, পজ করে দিয়ে ঠাং করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়। ভাই হেভি, তো আমার কাছে মোটামুটি আমার পদাতিক তো হেভি লাগলো, আমার মানে বেশ ভালো শেষের লাগলো, শেষের জায়গাটা অসাধারণ, যখন ওর বাবা ওর অসাধারণ। ছেলেকে হাত করে বললো বি ব্রেভ, ওই হুম, কথাটা এত জরুরি একটা কথা, এবং ঠিক, এত ওই সময়ে দাঁড়িয়ে সময়ের ইউথকে যে কথাগুলো বলা দরকার, এক্স্যাক্টলি ওই দুটো কথার মধ্যে দিয়ে মৃণাল সেন এস্টাবলিশ করে দিয়েছে। ঠিক। সৌভিকদা বলো পদাতিক নিয়ে আর যদি তোমার কিছু বলার থাকে। দেখো, আমি ওটাই ওটাই আমার বক্তব্য আর কি, যে পদাতিক মানে দেখো, স্ট্যান্ডার্ড ছবি হিসেবে পদাতিক গ্রেট ফিল্ম, স্ট্যান্ডার্ড ছবি হিসেবে দেখতে গেলে। কিন্তু আমি যেটা বললাম যে ওই দুটো ছবির তুলনায় পদাতিক আমার কাছে একটু উইক লাগে। কিন্তু পদাতিকের মধ্যে ওই যে ব্যালেন্সিংটা করেছিল,
যে একই সাথে একটা পলিটিক্যাল আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, একই সাথে সোশিও পলিটিক্যাল সিনেমা, একই সঙ্গে ক্যারেক্টার স্টাডি, একই সঙ্গে একটা সাইকোলজিক্যাল ড্রামা একটা সিনেমা। ওই যে ব্যালেন্সিংটা, ওটা যেটা পাওয়া যায় আমার কাছে অনেক স্পেশাল, এটা অনেক ম্যাচার একটা নুয়ান্স ছবি বলে আমার কাছে মনে হয় আর কি। ঠিক আর ঠিক পদাতিক ঠিক, হচ্ছে ঠিক। কনফেশন হেভি একটা সিনেমা, এটাই আর আমার পদাতিক নিয়ে আর কি। পদাতিকের না আরো একটা সিন বলবো, আরো একটা সিন মানে এটা সত্যি অসাধারণ, ওটা কোরিওগ্রাফ ডিজাইনটাও খুব ভালো। সেটা হচ্ছে কি যে মানে সিমি গ্রেওয়াল তো ডাইরেক্টলি মানে শি ইজ নট এ গেরিলা ফাইটার, শি ইজ এনাবলার। হ্যাঁ, ওকে, শি ইজ হুম। এনাবলার, শি ইজ সাপোর্টার। এবার একটা জায়গায় গিয়ে সিমি গ্রেওয়াল বলছে যে ও কেন সাপোর্ট করে, তখন ওর ভাইয়ের কথা বলছে। ভাইয়ের কথাটা মৃণাল বলছি। সেন হ্যাঁ, মৃণাল সেন দেখাচ্ছে সিমি গ্রেওয়াল পুরোটা কথাটা বলছে, শুধু ভাইয়ের যতটুকু চিঠিতে কথাটা ওটা ভাইয়ের ভয়েসে পাঠিয়ে দিয়েছে। তারপরেই ইয়েতে দেখাচ্ছে, মানে তারপরেই ধৃতিমানে দেখাচ্ছে যে একই সিন কিন্তু ওইটুকু ভয়েসও পাল্টে দিয়েছে। তো এই এক্সপেরিমেন্ট গুলো মানে তখন কিন্তু অদ্ভুত। দেখবি অনেকটা সময় ধৃতিমানের মুখের ওপর ক্লোজ আপ। এইটা অ্যাকচুয়ালি কলকাতা ৭১-এও আছে একটা জায়গাতে। একটা হেভি জিনিস মনে পড়েছে, এটা বল, কিন্তু বল। বিরাট একটা ব্যাপার। পদাতিক দেখে অনেক স্টুডেন্ট এবং মেকার অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, ওখানে যে বিমান ক্যারেক্টারটা মানে ধৃতিমানের যে বন্ধু, ও কি বিমান বসু? এই প্রশ্নটা বহু লোকের মধ্যে ছিল। এবং যাই হোক, এবং না, মানে আমি, এটা কিন্তু অদ্ভুত কি বিমান বসু তো হতে পারে না, কারণ বিমান বসু তো লিবারেশন তো নয় বা নকশাল তো নয়, আমার মনে কিন্তু হয় না, বাট হ্যাঁ নামটা ওভাবে ইউজ করেছে হ্যাঁ আমার। না, বিমান, but ওটা বহু লোকের কনফিউশন হয়। এটা এই যে তুই বললি যে এই টেকনিকটা অ্যাকচুয়ালি মৃণাল সেন কলকাতা ৭১-এও যে ওই গল্পটা ছিল না, যেটা মাধবীর গল্পটা, যেখানে হুম, ওই লোকটা দিল্লি থেকে ট্রেনে করে আসছে, এসে মাধবীর সাথে, ওখানে তুই দেখবি ওই লোকটার মুখটা এক খুব প্রয়োজন না হলে পুরো ছবিটার মধ্যে ওই লোকটার মুখটা প্রায় দেখানো হয়নি বললেই চলে। ওটা হচ্ছে আমাদের মতোই ভালো মানুষ, কোট আনকোট ভালো মানুষ, একটা হয় না, একটা কোট আনকোট ভালো মানুষ, মধ্যবিত্ত, যারা একটা ভালো চাকরি করছে, সে যখন একটা এরকম জায়গায় গিয়ে দেখছে যে ও তার দুটো বোন সব তারা বেশ্যাবৃত্তি করছে, সে তখন ওখান থেকে ফিরে আসছে। তো ওইটা ও পুরোপুরি দেখাচ্ছে অ্যাজ আ পয়েন্ট অফ ভিউ, মানে ওটা হচ্ছে ওটা হচ্ছে স্পেকটেটর যারা পালিয়ে যাবে যখন, এবং স্পেকটেটরের পালিয়ে যাওয়াটা ও কিন্তু রিপিটেটিভলি দেখিয়েছে। মানে স্পেকটেটর অনেকবার যখন ইন্টারভিউতে ওকে লেলিয়ে দিল, অ্যাকচুয়ালি ওই স্পেকটেটররা মানে দর্শক ওকে লেলিয়ে দিল, তারপর যখন ফাইনালি এখানে গিয়ে পৌঁছলো ওই এটাকে মারার জন্য, প্রতিবাদ করার জন্য, ও ফিরে দেখলো আর কেউ নেই। বললো আপনারা কোথায় করে ডাকছে, দেখলো আর কেউ নেই, স্পেকটেটররা হারিয়ে গেছে, তখন দর্শক নেই যখন দরকার। তো ওটা একটা খুব একটা ক্রুড একটা হিট টুয়ার্ডস দ্য অডিয়েন্স আর কি। আরেকটা জিনিসও না, মানে আরেকটা জিনিসও না মৃণাল সেন খুব অ্যাপ্লাই করতো, মানে অ্যাপার্ট ফ্রম জাম্প কাট স্টপ মোশন এগুলো তো করতোই, একটা জিনিস খুব করতো, সেটা হচ্ছে কি যে ব্ল্যাক স্ক্রিন, মানে যেটা জর্জ মিলেই এনেছিল, পুরো স্ক্রিনটা ব্ল্যাক, তার মধ্যে শুধু প্রোটাগনিস্ট অর দা পারসন যে কথা বলছে তার মুখটাই দেখা যাচ্ছে, শুধু গলাটা হচ্ছে। হ্যাঁ মানে ওটা কিন্তু প্রচুর ইউজ করেছে উনি, এবং ইন্টারভিউতেও করেছে, পদাতিকেও করেছে। ইন্টারভিউতে করেছে, কলকাতা ৭১-এ করেছে। কলকাতা ৭১-এ এই যে দেবরাজ রায়ের দৃশ্যটা তো পুরোটাই ওভাবে করা, ইন্টারভিউতে একদম একদম মাধবীর বারবার করেছে। জায়গাটা সেটাও ওভাবেই করা, ভীষণ, মানে ওটা ভীষণ ভাবে। ওর এই ট্রিটমেন্ট গুলো নিয়ে তো কোনো কথা হবে না। ফ্রেঞ্চ নিউ ওয়েভ তুই বললি অলরেডি, একটা বিরাট ইনফ্লুয়েন্স এর মধ্যে ছিল, ইভেন ট্রুফোর ইনফ্লুয়েন্সও ছিল প্রচুর, উপর ইনফ্লুয়েন্সও ছিল, ভীষণ ভাবে ইনফ্লুয়েন্স ছিল। হ্যাঁ, তো আচ্ছা এটাই হলো। হ্যাঁ বল। আচ্ছা, এই জিনিসটা তোমরা দুজনেই শুনে থাকবে যে সত্যজিৎ রায় আর মৃণাল সেনের একটা চিঠি, মানে খবরের কাগজে চিঠি লেখালেখিতে বাওয়াল লেগেছিল। হ্যাঁ, বাওয়াল হয়েছিল মধ্যে একটা আকাশ কুসুমে স্পেসিফিক্যালি আকাশ কুসুমে মৃণাল সেন প্রচুর মানে কি বলে ফ্রিজ ফ্রেম ব্যবহার করেছিলেন থ্রু আউট দ্য ফিল্ম। ওটা তো করেই উনি একটু, ওটা সত্যজিৎ রায় পছন্দ, এত বেশি ইউজ করেছিলেন, সত্যজিৎ রায় বলেছিলেন যে ফ্রিজ ফ্রেম ব্যবহার করতে জানতে হয়, তারপর ফ্রিজ ফ্রেম ইউজ করতে হয়। তো ওইটা নিয়েই বেসিক্যালি, যেটা অপরাজিত দেখে সত্যজিৎ রায়কে ওখানে বলেছিল তো, হ্যাঁ, যেটা প্রথমে আগে জানতে হবে
ইয়ে বলেছিল, কি ভদ্রলোকের নাম, রেনে ক্লেয়ার বলেছিল, রেনে ক্লেয়ার বলেছিল যে আগে জানতে হয় তারপর করতে হয়। তো যাই হোক, আমার না মনে হয় এই বাওয়ালটার একটা বড় কারণ এই যে এরা দুজন তো চিঠি বিনিময় হয়েছিল, মানে খবরের কাগজের এডিটোরিয়ালে সত্যজিৎ রায় একদিন ঝাড়ছে, মৃণাল সেন একদিন ঝাড়ছে। এবার 19টা না একটা জিনিস মনে হয় সত্যজিৎ রায় না ভেরি স্ট্রাকচারালিস্ট, মানে ভেরি মাচ স্ট্রাকচারালিস্ট, এবং দো হি ইজ মডার্নিস্ট কিন্তু স্ট্রাকচারে খুব বিশ্বাস করে, মানে যে একটা গতানুগতিক ধারণা বলবো না, গতানুগতিক একদম গ্রামার মেনটেন করে। আর মৃণাল সেন হচ্ছে গ্রামার দেখলেই হচ্ছে কি এগুলোকে বাদ দাও আগে, ঠিক আছে। তো দুটো ডিরেক্টর বাই তোর গ্রামার, হ্যাঁ ওটাই আমি এক্ষুনি এই পানটা বলতাম, গ্রামারের গারমার। যাই হোক, হ্যাঁ, তো সেই গ্রামারটাও কিন্তু মানে মৃণাল সেন মানে বাই মেন্টালি দুজন এতটা আলাদা, এই বাওয়ালটার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, দুটো ফিল্ম মেকার ইকুয়ালি এক্সিস্ট করতে পারে, ওটাই আর কি। বাট দুজন দুজনকে জাজ করবে, যেরকম পদাতিকের মধ্যেও মানে একটা বামপন্থী নিজেকে বারবার প্রশ্ন করতে থাকে, সেরকম একটা ব্যাপার আর কি। ভালো, মানে এইগুলোই এখন আকাশ কুসুম, এই যে এই কথাগুলো এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এগুলো আকাশ কুসুম। এগুলো হচ্ছে সত্যি কল্পনা, একদমই তাই। এখন হচ্ছে সবাই খারাপ ছবি বানায়, তাই কেউ কাউকে কিছু বলে না। হ্যাঁ ভাই, ভালো হচ্ছে, খুব ভালো বলেছো, খুব ভালো করেছো, দারুণ দারুণ। শিবুর ছবিও দেখবে, সিদ্ধার্থ ছবিও দেখবে। বিষয়টা হচ্ছে যে যেগুলো নিয়ে কথা সেগুলো হচ্ছে আর্ট, এবার সেই আর্ট এখন ফার্টে পরিণত হয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। ফার্ট হয়ে গেছে, ঠিক 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 ঠিক, ঠিক আছে। একজন গ্রামার গারমারটা কেড়ে নিল, আরেকজন আর্ট ফার্টটা কেড়ে নিল মুখ থেকে। হ্যাঁ, ওটাই ওটাই। ঠিক। আর এগুলো এখন না ছবি কিরম হয়েছে বলতো, বাংলা ছবিগুলো মানে বিষাক্ত ফাট যেটা হয় না, যে আওয়াজ হলো না, গন্ধ, এত গন্ধ, পুরো ওরম হয়ে গেছে ফাটটা, ঠিক আছে, মানে দেখে মনে হবে ভালো। আরেকটা জিনিস দেখেছিস, খুব সাটেল একটা জিনিস আমরা আজকে করেছি, তো লক্ষ্য করে দেখেছিস আমাদের জামার রংটা দেখ, আমাদের তিনজনের জামার রং দেখ। আচ্ছা, আমি যে রংটা পরেছি আমি কিন্তু সেটা রিপ্রেজেন্ট করতে চাই না, ঠিক আছে, আমি আগেই এতটুকু খালি বলতে চাই। এটা আমরা খুব সাটেল ভাবে করে, কিন্তু অর্কদা যে জামাটা পরেছে, অর্কদা ওটাকে রিপ্রেজেন্ট করতে চায় আবার। না এটাই বলছি, এটা এমনি, প্লিজ গাইস, এটা একদম বিশ্বাস করবেন না। আমি ছবি পড়তে ভালোবাসি, পড়ি। যাই হোক, এটা নিয়ে তো এটা হয়ে গেল। আরেকটা জিনিস, যেটা একটা লাস্ট কথা, আমাদের আজকে ডিসকাশন শেষ করছি এটা দিয়ে, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের ক্যালকাটা ট্রিলজি আর মৃণাল সেনের ক্যালকাটা ট্রিলজি, এটা হচ্ছে বেসিক্যালি ভিউয়ার পাওয়ার জন্য। তো কোনটা বেশি ভালো লাগে? আমি তো মাঝখানে বলে দিলাম, তুমি বলো, সৌভিক দা আগে বলো, তারপরে বলছি। আমি বলি, যেটা আমি বললাম আমি ওটাই বলবো, যে মানে দুটো গল্পের যে দু রকমের, কিন্তু দেখো একই সময়ের গল্প বলছে এবং ছবিগুলো কিন্তু সময় না। আমার মৃণাল সেন আমি বললাম, আমার মৃণাল সেন। আচ্ছা, মৃণাল সেন, তুই বল। আমার মৃণাল সেন, আমার কলকাতা ট্রিলজি যদি বিচার করা হয়, মৃণাল সেনেরটা অসাধারণ লাগে। মানে আজকে যদি অপু ট্রিলজি দুজন বানাতো, আমি নিশ্চয়ই সত্যজিৎ রায়টা, আমি না দেখেই বলছি, কেউ বানায়নি কিন্তু এগিয়ে রাখতাম। কিন্তু মৃণাল সেন আমার কাছে কলকাতা যতদিন আমি ভালোবাসবো, মৃণাল সেন একটা বড় কারণ হয়ে থাকবে। এটা কিন্তু এটা ঠিকই বলেছি যে কলকাতাকে যেভাবে এক্সপ্লোর করেছে, কলকাতা শহরটাকে যেভাবে এক্সপ্লোর করতে করতে গেছে, গলি গুজি যেভাবে এক্সপ্লোর করতে করতে গেছে, এটার জন্য মৃণাল সেনের কলকাতা ট্রিলজি অবশ্যই স্ট্যান্ড আউট করে। তো আমার কাছে মানে অ্যাজ আ ন্যারেটিভ, অ্যাজ আ ক্যারেক্টার স্টাডি, সব দিক থেকে আমি ওই তিনটে ছবিকে ভুলতে পারি না। হ্যাঁ, মানে যদিও আমি বলবো সীমাবদ্ধ ইজ কাইন্ড অফ আ লেট ডাউন কম্পেয়ার্ড টু দ্য আদার টু, বাট স্টিল অ্যাট দ্য সেম টাইম আমি ওই তিনটে ছবির মানে আমি ওই তিনটে ছবিকে এগিয়ে রাখবো কোথাও একটা গিয়ে। আমার যদি আজকে ডিফারেন্সটা কে কোনটা ভালো না বলে যদি বলি যে কোনটা কি রকম, তাহলে না মৃণাল সেনেরটা এরকম দাঁড়াবে যে মৃণাল সেনেরটা অনেক বেশি কলকাতাকে ক্যাপচার করে, ইউথ ফ্রেন্ডলি বলবো না, কিন্তু প্রচন্ড ইউথ এনার্জি ওটার মধ্যে আছে, এক্সপেরিমেন্টের জায়গা থেকে অনেক আলাদা। এবং সত্যজিৎ রায়েরটার মধ্যে একটা শাশ্বত ব্যাপার আছে, মানে চিরন্তন, মানে ওটা ইটার্নাল, কিছু মেসেজ, মানে তুই আজকে একটা যে কোনো অডিয়েন্সকে দেখা, তারা ঠিক রিলেট করতে পারবে, ওটা অনেক বেশি লার্জার লাইফ বলা যেতে পারে আর কি। লার্জার দ্যান লাইফ না, লার্জার দ্যান লাইফ তো ভাই আমার মনে হয় কলকাতা একাত্তর ইজ লার্জার দ্যান লাইফ, ওটা হচ্ছে ম্যাগনাম। এক্স্যাক্টলি ইন্টারভিউ আমার কাছে লার্জার দ্যান লাইফ, মানে লাস্টে ম্যানিকুইনে ছুটছে,
ওটা তো লার্জার দ্যান লাইফ। ওটা ম্যাগনাম ওপাস, ওইটা অ্যাকচুয়ালি আজকে দাঁড়িয়ে আমার মতো ও ইয়াং ডিরেক্টর আরেকটা ব্যাপার, এটা আমি দেখতে দেখতে ভাবছিলাম, মৃণাল সেন কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিজম মানলেও টোটালি রিয়েলিস্টিক ফিল্ম মেকার নয়। ও কিন্তু না। মাঝখানে বহু জিনিসপত্র করছে। সত্যজিৎ রায় কিন্তু থ্রু আউট রিয়েলিজম মেনটেন করে। এক্স্যাক্টলি ওটাই আমার ক্ষেত্রে যেটা আমি পার্সোনালি স্টোরি টেলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে যে নুয়ান্স। তো সেই জায়গা থেকে যেহেতু আমি নুয়ান্স পছন্দ করি, সেই জন্য সত্যজিৎ রায় যে কখনো গল্প থেকে সরে যাচ্ছে না, গল্পটা গৌণ হয়ে যাচ্ছে না। তো সেইটা একটা কথক হিসেবে আমি বেশি পছন্দ করি ফর সাম। বাট মৃণাল সেন হি ইজ ভেরি ওপেন অ্যাবাউট দিস, যে আমি গল্প কেয়ার করি না, আমি গ্রামার কেয়ার করি না, আমি গল্প কেয়ার করি না। আমি জানি আমার সিনেমা বানানোর কোনোদিন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজকে কলকাতার এই স্টেট দেখে আমি এটা নিয়ে চুপ করে থাকতে পারছি না। আই উইল হ্যাভ টু মেক ইট, আই উইল হ্যাভ টু মেক আ ফিল্ম। তো এটাই ব্যাপার। এই কারণেই আমি পলিটিক্যাল ভিডিও করছি, মানে একটা করলাম। লেটস সি ওয়েটিং। এবং খুব ভালো থেকো তোমরা। আজকে খুব ভালো একটা আমাদের ফ্রুটফুল, আশা করি ফ্রুটফুল আলোচনা হলো সত্যি মৃণাল সেনের জন্মদিনের দিন। সত্যি দারুণ। আমরা আবার এরকম একটা প্রপার ডিপ ডাইভ করব অ্যাবাউট অন্যান্য ছবি। তো ততদিন আপনারা খুব ভালো থাকবেন, এবং আমার সৌভিকদার এবং টিম শাশ্বত, টিম রিহাস, সৌভিকদার সিনেজ্ঞানী এবং আমার অর্ক অ্যান্ড টিডিওসি, এই 3টে চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটার নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দেবেন। খুব ভালো থাকবেন, নমস্কার।